হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে তো ওরা দুজন আছিস। দেবরূপা, ক্লাসটা কি আমরা 5 টাকা থেকে করতে পারি? তাহলে শ্রেয়ার সুবিধা হয়, ওর একটা ক্লাস পড়ে গেছে। 5টা থেকে করতে পারি? হ্যাঁ স্যার, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর তো আত্রেই আর ইয়ে তো আসেনি এখনো, আত্রেই আর দিয়া। ওদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি, তাহলে পরের সপ্তাহ থেকে 5টায় করে দেবো। আমি জানিয়ে দেবো, ওদেরকে জিজ্ঞাসা করে একটু জানিয়ে দেবো। যাকে আমরা লাস্ট ক্লাসে সারফেস কেমিস্ট্রি লেকচার নাম্বার 2 পড়িয়েছিলাম। সারফেস কেমিস্ট্রিতে দেওয়ার অসুবিধা নেই, ঠিক আছে। আমি শুধু আত্রেয়ীকে জিজ্ঞাসা করে নেব। আত্রেয়ী আসেনি এখনো, ওকে একটু জানিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, ওরও মনে হয় কোনো অসুবিধা হবে না। 0.5 ঘন্টা তো এদিক ওদিক, অসুবিধা হবে না। আমার তো 7টা থেকে ক্লাস আছে, জাস্ট টাইটাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা অ্যাডজর্পশন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। অ্যাডজর্পশনের লাস্ট ক্লাসে এই সমস্ত জিনিসগুলো, ফিজিক্যাল অ্যাডজর্পশন, কেমিক্যাল অ্যাডজর্পশন, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিসের উপর ডিপেন্ড করে, কেমিজর্পশন, ফিজিজর্পশন, এগুলো সমস্ত আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। তো আত্রেই তুই জয়েন করেছিস? আত্রেই শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই সপ্তাহের জন্য অফলাইন ক্লাসটা আমি একটু ইয়ে করলাম, কারণ আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে মানে কোভিড হয়েছে, মারাও গেছে একজন, মানে আমাদের পাশে আর কি। আজকেই একটু আগে আমি জানলাম। তো এক সপ্তাহ একটু এরকম ভাবে চলুক, এখন বুঝতে পারছি না তো সব। হ্যাঁ হ্যাঁ স্যার, এই মাসটা আমি ভেবেছি অনলাইনই করব। হ্যাঁ, খুবই চারিদিকে চারিদিকে খুব বেড়ে গেছে, বুঝতে পেরেছিস? মানে হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ। তোরা আসবি, আমারও একটা টেনশন। আর আমিও বাড়ি থেকে বেরোচ্ছি না, মানে আশেপাশের, মানে আমাদের যে বাজারটা রয়েছে, বাজারের উল্টো দিকের সব কটা বাড়িতে মানে ইয়ে হয়েছে, কোভিড হয়েছে। আর দুজন মারা গেছে ওখানে। আর আজকে শুনলাম আমার পাশের ফ্ল্যাটেই হয়েছে। তো এখন একটু সাবধানে থাকি আমরা। 1 মাস একটু মোটামুটি কয়েকটা দিন একটু এরকম ভাবে চলুক, তারপরে না হয় আবার আমরা অফলাইন ক্লাস করব। অফলাইন ক্লাসের তো আমার কোনো পার্সোনালি অসুবিধা নেই, কিন্তু এখন এত বেশি চারিদিকে হচ্ছে না, সেই জন্যে আমি বললাম আর কি। আচ্ছা, আর একটা কথা। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর শ্রেয়ার না একটু এই আর একটা ক্লাস ওভারল্যাপ করে যাচ্ছে। যদি আমরা 4:30 থেকে 5টায় করে দিই এই ক্লাসটা, তোর কি কোনো অসুবিধা হবে? 0.5 ঘন্টা পিছিয়ে দিলে? না স্যার, আমার 6:30 থেকে একটা ক্লাস থাকে। 6:30 থেকে ক্লাস থাকে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তোর অসুবিধা। 15 মিনিট একটু এদিক সেদিক দেখিস, যদি হয় ওই ক্লাসটা, যদি একটু 15 মিনিট, নাহলে। তাহলে আপনার ক্লাসটা কতক্ষণ হবে তাহলে, যদি এই টাইমে হয়? আমি যদি 5টার সময় নিই, তাহলে অ্যাটলিস্ট 5টার সময় থেকে 7টা হয়। আমি 15 মিনিট আগে একটু ছেড়ে দেবো, না হয় একটু কিছুদিন আচ্ছা আচ্ছা, ঠিক অ্যাডজাস্ট আছে। করে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আপনি তো তাহলে ওই এটা তো পাঠিয়েই দেন, ভিডিওটা, তাহলে হ্যাঁ, লাস্টটুকু সবই দেখবো। পাঠিয়ে দিই তো। আমি যেরকম পাঠিয়ে দিই তাতে কোনো অসুবিধা হবে না। তুই হয়তো একটু আগে চলে গেলি বা একটু এরকম হ্যাঁ করে হ্যাঁ, অ্যাডজাস্ট ঠিক করলে। আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখ, আজকে আমাদের কিন্তু তাহলে পরের সপ্তাহ থেকে আমরা 5টার সময় ক্লাসটা করব। একটু অ্যাডজাস্ট করে নে। এখন তো এই অনেক টিচারই আর কি টাইমে চেঞ্জ করছে, এইসব অফলাইন অনলাইন এইসব হচ্ছে, তাই কারোর অসুবিধা হয়ে যাচ্ছে। একটু স্টেবল হওয়া পর্যন্ত একটু এদিক সেদিক হবে। আমি তো মোটামুটি ঠিকই করে ফেলেছিলাম যে যেরকম টাইমে ক্লাস নেব। যাকগে, 5টার সময় একটু করে দিচ্ছি, ওর একটু অসুবিধা হচ্ছে বলছে। আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রির একটা পার্ট, যেটা অ্যাডজর্পশন পড়িয়েছিলাম। আজকে আমরা কোলয়েড পড়াবো। 1 মিনিট দরজাটা বন্ধ করো।
তো সারফেস কেমিস্ট্রিতে এটাও আর একটা সারফেস রিলেটেড ফেনোমেনা, সারফেস সম্পর্কিত ফেনোমেনা। এটাকে বলছি আমরা কোলয়েডাল সলিউশন। তো কোলয়েডাল সলিউশন কি ব্যাপার নাকি সমস্ত কিছু ডিটেলে বলবো, এটা অনেক বড় পার্ট আর কি, অনেক কিছু আছে এর মধ্যে। তো চল আমরা ধীরে ধীরে পড়া শুরু করি। যেটা বলছি প্রথম থেকে শুরু করছি, একদম প্রিলিমিনারি লেভেল থেকে কোলয়েড পড়তে গিয়ে। ফার্স্ট কথা হচ্ছে যে আমরা যে সলিউশন বলি, যেটাকে আমরা সলিউশন ছোটবেলা থেকে পড়ে আসছি, আমরা যাকে সলিউশন বলে জানি। সলিউশন মানে কি? সলিউশন অ্যাকচুয়ালি কিন্তু সেটা একটা মিক্সচার, এবং মিক্সচারের মধ্যে কি আছে? মিক্সচারের মধ্যে সলভেন্ট আছে আর সলিউট আছে। মিক্সচারের মধ্যে সলভেন্ট রয়েছে আর সলিউট রয়েছে, এটা মিয়ারলি একটা মিক্সচার। এখন এই সলিউটের ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে মিক্সচার অনেক রকমের হতে পারে, মিক্সচারের টাইপ হতে পারে, ডিফারেন্ট টাইপের মিক্সচার হতে পারে। তো আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করব যে টাইপস অফ মিক্সচার, মানে কত রকম টাইপের মিক্সচার হতে পারে, সেখান থেকে কোলয়েডে যাব। একেবারে শুরুর থেকে আমি বলছি যাতে করে বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমরা প্রথমে দেখছি যে সলিউশনের যে টাইপস রয়েছে সেই টাইপসগুলো কত রকমের রয়েছে। তো দেখ, টাইপস অফ মিক্সচারের মধ্যে কি কি না, তুই এখন ছবিতে দেখতে পাচ্ছিস যে একদম লেফট থেকে একটাকে বলছি সলিউশন, আর একটাকে মাঝখানেরটায় বলছি সাসপেনশন, এবং আরেকটাকে বলছি কোলয়েড। তো এদের মধ্যে ডিফারেন্স কি আছে না? ডিফারেন্স হচ্ছে যে যে পার্টিকেল এর মধ্যে ডিজলভ করে রয়েছে তার সাইজের ডিফারেন্স আছে। সাইজ সলভেন্টের তো সাইজের কোনো ব্যাপার নেই, সলভেন্টে তার মধ্যে ডিস্ট্রিবিউশন থাকবে। তো সলিউট যেটা, সেটা সলিউট বিভিন্ন রকমের সাইজের হতে পারে, ছোট বড় ইত্যাদি হতে পারে। তো আমরা কি করছি না, এদের সাইজের উপরে বেস করে তাদেরকে তিন ভাগে ক্লাসিফাই করছি। একটাকে বলা হচ্ছে কি সলিউশন। তো সলিউশনের পার্টিকেল সাইজটা সব থেকে ছোট। দেখ, আমরা এখন সলিউশন নিয়ে যখন বলবো তখন কিন্তু সলিউশনের পার্টিকেল সাইজটা দেখ, তুই দেখতে পাচ্ছিস যে সলিউশনের পার্টিকেল সাইজ 10⁻⁹ মিটার তার ডায়ামিটার। 10⁻⁹ মিটার ওই পার্টিকেলসগুলোর একটা ডায়ামিটার হিসাবে যদি কনসিডার করিস, তাহলে ডায়ামিটারটা হচ্ছে 10⁻⁹ মিটার, মানে খুবই ছোট। সেই অর্থে বলতে গেলে খুবই ছোট পার্টিকেল ডাইমেনশন। এবং এটা কিন্তু হোমোজেনিয়াস মানে কি? হোমোজেনিয়াস মানে তুমি যে কোনো জায়গায় যদি দেখো, ধর এটা সুগার সলিউশন, এটা ধর কেউ বললো সুগার সলিউশন, তো তুই এখান থেকে একটু জল নিয়ে যতখানি সুইট হবে, এই নিচ থেকেও যদি তুই জল নিস, এইখান থেকেও যদি তুই জল নিস, তাহলে সেটাও সমান পরিমাণ সুইটনেস হবে। হোমোজেনিয়াস তাকেই বলে যে ইচ অ্যান্ড এভরি পার্ট হ্যাভিং ইকুয়াল কম্পোজিশন, প্রত্যেকটা পার্টে কিন্তু একই রকম। এখান থেকে তুমি নিলে যতটা মিষ্টি, এখান থেকে নিলে ততখানি মিষ্টি, এখান থেকে নিলে ততখানি মিষ্টি। তো সব জায়গায় যদি ইকুয়াল কম্পোজিশন থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ হোমোজেনিয়াস। তো সলিউশন যেটা আমরা এতদিন ধরে পড়ে এসেছি, ট্রু সলিউশন বা সলিউশন বলেই নামে পরিচিত, সেই সলিউশন কি না, সেই সলিউশন হচ্ছে তাতে পার্টিকেলগুলো কিন্তু সবসময় সমানভাবে হোমোজেনিয়াসলি মুভ করে, এবং সেই পার্টিকেলের ডাইমেনশন 10⁻⁹ মিটার। এইটুকু এই সলিউশন সম্পর্কে আমাদের জানতে হবে। এবারে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখতেই পাচ্ছিস যে একটা কমন সল্ট বা সোডিয়াম ক্লোরাইড আমরা জলের মধ্যে দিই। তো সোডিয়াম ক্লোরাইডের সাইজটা এতই ছোট যে সেটা জলের মধ্যে ডিস্ট্রিবিউশন হওয়ার পরে সোডিয়াম ক্লোরাইডকে কখনোই আমরা কিন্তু খালি চোখে তো বটে, ইভেন মাইক্রোস্কোপের নিচেও আমরা দেখতে পাবো না, উই কান্ট অবজার্ভ। আমরা কিন্তু এত ছোট পার্টিকেল 10⁻⁹ মিটার, এই পার্টিকেলগুলোকে কিন্তু দেখা যায় না। এবং এই সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে তারা হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, পুরো সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। এবং এটা একটা সলিউশনের কমন এক্সাম্পল, যে সুগার সলিউশন, সল্ট সলিউশন, এগুলোকেই আমরা সলিউশনের এক্সাম্পল হিসাবে জানি। এগুলো যখন জলের মধ্যে দেয়া হয় তখন কিন্তু এরকম ধরনের হয়। কিন্তু এখন আমরা চলে এলাম
যেটা, সেটা হচ্ছে কি না আর একটা টাইপ যেটাকে বলা হচ্ছে কি না সাসপেনশন। সাসপেনশনটা এর পার্টিকেল সাইজ কিন্তু তুলনামূলকভাবে বড়, এর সাইজটা কিন্তু বড়, এবং শুধু তাই নয়, এটা কিন্তু হেটেরোজেনিয়াস। হেটেরোজেনিয়াস মানে কি? হেটেরোজেনিয়াস মানে সব জায়গায় উপর থেকে তার যা কম্পোজিশন, এর নিচ থেকেও কিন্তু একই রকমের কম্পোজিশন নয়, উপরে নিচে কিন্তু আলাদা। আমি এক্সাম্পল দিয়ে তোকে দেখাবো, তাহলেই তুই কনফার্ম হয়ে যেতে পারবি। তো আমি যেটা বলতে চাইছি, সাসপেনশনের পার্টিকেলসগুলো কিন্তু সাইজ কি না অনেকটাই বড়। দেখ, সাইজের কথা যদি বলতেই হয় তাহলে 10⁻⁻6 মিটার এরকম তার পার্টিকেল সাইজ, বেশ বড় পার্টিকেল সাইজ, ডায়ামিটারটা বেশ বড়, দেখতে পাচ্ছিস তো। একটা বড় সাইজের পার্টিকেল, যা কিনা অতখানি জলের মধ্যে বা কোনো সলভেন্টের মধ্যে থাকতেই পারবে না, ও তো নিচে পড়েই যাবে। তো হেটেরোজেনিয়াস হবেই, নিচের দিকে বেশি থাকবে, উপরের দিকে কম থাকবে। তো এটা কোয়াইট অবভিয়াস যে হেটেরোজেনিয়াস সলিউশন কিন্তু সব জায়গায় সমানভাবে কি করে থাকবে? কি করে থাকবে তুই বল? যে পার্টিকেলগুলো সাইজে বড়, সে তো জলের মধ্যে দিলে তো নিচের দিকে পড়ে যাবে, উপরের দিকে তো থাকবেই না বেশি, অল্প স্বল্প হয়তো কিছু থাকতে পারে। তো এটা হেটেরোজেনিয়াস তো হতে বাধ্য, সাসপেনশন হেটেরোজেনিয়াস হতে বাধ্য, এবং তার পার্টিকেল সাইজও 10⁻⁻6, কারণ আমাদের ডিফারেন্স লেখার সময় দরকার পড়ে। 10⁻⁻6 মিটার পার্টিকেল ডাইমেনশন, এবং এটা কিন্তু হেটেরোজেনিয়াস একটা সলিউশন, হেটেরোজেনিয়াস সিস্টেম। এবং আমরা এক্সাম্পল হিসাবে যদি দেখি, তো দেখতেই পাচ্ছিস যে ভীষণ কমন ব্যাপার, যে জলের মধ্যে যদি আমরা স্যান্ড দিই, এর মধ্যে যদি স্যান্ড দিই, স্যান্ড তো আমরা, সে তো ভারী, সে নিচে চলে আসবে, বা মাডি ওয়াটার, কাদা জল, এইসব। তো এই জায়গাটায় দেখ, এই জায়গাটা স্যান্ডটা বেশি করে রয়েছে, উপরের দিকে কিন্তু স্যান্ড প্রায় নেই বললেই চলে। তো অবভিয়াসলি এটাকে আমরা হেটেরোজেনিয়াস বলছি। তো এমন কিছু কঠিন ব্যাপার নয়, খুব ইজি ব্যাপার। তো তুই যেটা ছবিতে দেখতে পাচ্ছিস সম্পূর্ণভাবে সেরকম টাইপেরই একটা ব্যাপার, যে সাসপেনশন কিন্তু তার পার্টিকেল সাইজটা বড়, এবং শুধু তাই নয়, পার্টিকেল সাইজ তুমি চোখে দেখতে পাবে, খালি চোখেই তুমি দেখতে পাবে। এই যে স্যান্ডের পার্টিকেলসগুলো, সেগুলো তো না দেখার মতো কিছু বিষয় না, সেগুলো তো তুমি দেখতে পাবে। কোলয়েড পার্টিকেল, এইবারে আমরা আসছি যেটা, সেটা হচ্ছে আজকের যে বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব, সেইটা নিয়ে আমরা পড়ছি। তো সলিউশন নিয়ে বললাম, সাসপেনশন নিয়ে বললাম, কোলয়েড নিয়ে। তো সলিউশন নিয়ে দেখলি যে 10⁻⁻9 মিটার, এটা নিয়ে দেখলি যে 10⁻⁻6 মিটার। তো এর মাঝখানে ইন্টারমিডিয়েট একটা সাইজ চলে আসছে, সেটা হচ্ছে 10⁻⁻8 থেকে 10⁻⁻5 বা 10⁻⁻6 এর পর থেকে 10⁻⁻9 এর মধ্যে। এই জায়গাটায় যে পার্টিকেল সাইজ, মানে না খুব ছোট না খুব বড়, এরকম টাইপের যে পার্টিকেল সাইজ, সেই পার্টিকেল সাইজের আন্ডারই আমরা চলছি কি না কোলয়েডাল পার্টিকেলস। এরা কি লার্জার দ্যান দ্য পার্টিকেলস অফ দ্য সলিউশন, লার্জার দ্যান দ্য পার্টিকেলস অফ সলিউশন, সলিউশনের চাইতে লার্জার, মানে 10⁻⁻9 মিটার এর চাইতে বড় পার্টিকেল সাইজ, কিন্তু ওর চাইতে বড়। বাট স্মলার দেন কি সাসপেনশন, স্মলার দেন সাসপেনশন, ইজি ব্যাপার, একদম ইজি করে লেখা আছে। দেখ, স্মলার দেন সাসপেনশন, তাহলে সাসপেনশন কত বলেছি? 10⁻⁻6 মিটার বলেছি। তার মানে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে 10⁻⁻9 মিটারের চাইতে বেশি, বাট 10⁻⁻6 মিটারের চাইতে কম। এভাবে আমরা ব্যাপারটাকে ধরেছি, এবং এটাকে বলে কোলয়েডাল সলিউশন বা কোলয়েড, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা পড়ব। এটার বিষয়, এই ধরনের সলিউশনের কি কি প্রপার্টি আছে, কিভাবে প্রিপেয়ার করা যায়, তাদের টাইপ কত রকমের হয়, সো অ্যান্ড সো, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেকই প্রশ্ন আসে, সেই প্রশ্নের ব্যাপারগুলোও কিন্তু আমরা নিয়ে আলোচনা করব, যেরকম আগের চ্যাপ্টারে আমরা করেছি। তো এই যে কোলয়েড পার্টিকেলসগুলো, তারা কিরকম ধরনের, তারা কি হোমোজেনিয়াস নাকি হেটেরোজেনিয়াস? দেখা যায় যে এই ধরনের যে কোলয়েডাল পার্টিকেলসগুলো, তারা কিন্তু সাইজটা এমনই যে তারা মোস্ট অফ দ্য কেসেস হেটেরোজেনিয়াসই হয়। এ নিয়ে আমরা ডিটেলে পরে আসছি, কিন্তু সলিউশন, সাসপেনশন এবং কোলয়েডাল পার্টিকেল, এদের কিন্তু হেটেরোজেনিয়াস, জেনারেলি এরা হেটেরোজেনিয়াস হয়। যে কথা আমি তোকে বললাম, যে জেনারেলি সব দিকে সমানভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন থাকে না,
হ্যাঁ, নিচের দিকে দেখা যায় যে কিছুটা হলেও বেশি থাকে, উপরের দিকে কম থাকে, কারণ ট্রু সলিউশনের মতো নয়, এটা কিন্তু হেটেরোজেনিয়াস সলিউশন। তো এখানে পার্টিকেল ডাইমেনশন আমি বলেইছি যে 10⁻⁻৯ থেকে 10⁻⁻6 এর মধ্যে। তাহলে আজকে দাঁড়িয়ে তুই যেটা বিষয়টা বুঝতে পারলি সেটা হচ্ছে যে আমরা এই 3 রকমের সলিউশন আমরা পড়লাম। একটা হচ্ছে ট্রু সলিউশন, যদি ন্যানোমিটারে যদি এগুলোকে অনেক জায়গায় লেখা থাকে তো 0.1 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার পর্যন্ত। আর সাসপেনশন হচ্ছে কি লার্জার দ্যান 10⁻³ ন্যানোমিটার, আর এটার 1 ন্যানোমিটার থেকে 10⁻³ ন্যানোমিটার, এটা 10⁻³ ন্যানোমিটার চাইতে বড়। বা তুই মিটারে যেরকম পড়েছিস সেরকম ভাবে করতে পারিস। এটা হোমোজেনিয়াস, একমাত্র সলিউশনই হচ্ছে হোমোজেনিয়াস। হেটেরোজেনিয়াস, এটা কোলয়েড হেটেরোজেনিয়াস, এবং সাসপেনশন তো হেটেরোজেনিয়াসই। এক্সাম্পলও লিখে দেওয়া রয়েছে। তাহলে ওই ভিডিওটাকে জিস্ট করে আমি দিয়ে দিলাম এখানে। তো তুই দেখতে পেলি যে মিক্সচারের টাইপটা 3 রকমের হয়, ট্রু সলিউশন, কোলয়েড অ্যান্ড সাসপেনশন। তো এই ট্রু সলিউশন, কোলয়েড, সাসপেনশনের মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু ডিটেলে আমরা যাচ্ছি এই কোলয়েড সম্পর্কিত ব্যাপারটা নিয়ে। তাহলে আশা করছি ইন্ট্রোডাক্টরি ব্যাপারটা বোঝা গেছে যে আমরা মিক্সচারকে পার্টিকেলের সাইজ অনুযায়ী, তাদের কতখানি ছোট কতখানি বড়, এই সাইজ অনুযায়ী কিন্তু আমরা যদি ভাগ করি তাহলে মাঝামাঝি যে সাইজ, ইন্টারমিডিয়েট যে সাইজ, সেই সাইজটাই কিন্তু কোলয়েডের সাইজ হয়ে যায়। মাঝামাঝি যে সাইজটা 10⁻⁻6 থেকে 10⁻⁻9 এরকম ধরনের সাইজ। এবারে আমরা কি পড়ব না, এবারে আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে কোলয়েডের মধ্যে কি কি পার্ট থাকবে। দেখ, খুব দরকারি কিছু জিনিসপত্র আমি তোকে বলছি, ভালো করে আমার কথাটা শোন। যখন তুই অ্যাডজর্পশন পড়েছিলিস তখন অ্যাডজর্পশনে তোকে আমি বলেছিলাম যে অ্যাডজর্বেন্ট এবং অ্যাডজর্বেন্ট এগুলো আমি বলেছিলাম। এখানে যখন আমরা কোনো সলিউশন দেখি, সলিউশনের মধ্যে আমরা দুটো পার্ট দেখি। একটা হচ্ছে কি, একটা পার্টকে বলে সলভেন্ট আর একটা পার্টকে বলে সলিউট। কিন্তু কোলয়েডের ক্ষেত্রে এরকম সলভেন্ট বা সলিউট এইরকম টার্মটা ইউজ করা হয় না। সলভেন্ট বা সলিউট এরকম কোনো টার্মিনোলজি ইউজ করা হয় না। কি ইউজ করা হয় না, কোলয়েডের ক্ষেত্রে আমরা যে ইউজ করি সেটা হচ্ছে কি ডিসপারশন মিডিয়াম অ্যান্ড ডিসপার্সড ফেজ। কথাটা বোঝার চেষ্টা কর, ডিসপারশন মিডিয়াম অ্যান্ড ডিসপার্সড ফেজ। ধর তোর একটা সলিউশন রয়েছে যার মধ্যে ধর কিছু কিছু পার্টিকেলসগুলো রয়েছে। ধর আমি একটা স্টার্চ সলিউশন নিলাম, তাহলে এই ডিসপার্স ফেজ যেটা কিনা ডিসপারশন হচ্ছে, যেটা ডিজলভ হচ্ছে, তাকে কি বলে, তাকে বলে ডিসপার্স ফেজ। এটা হচ্ছে স্টার্চ। আর ডিসপারশন মিডিয়াম এটা হচ্ছে কি ওয়াটার। তো কোলয়েডের মধ্যে ডিসপারশন মিডিয়াম থাকে। সাবস্ট্যান্স that is said to be in colloidal state if it acquires a particle size ranging from 1 nanometer to 10 on treatment with a solvent. সলভেন্টটাকেই এখানে নাম দেওয়া হচ্ছে কি, সলভেন্টটাকে বলা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, আর যেটা ডিজলভ করছে তাকে বলে ডিসপার্স ফেজ। এই দেখ স্টার্চ সলিউশন, দেখ ডিসপার্স ফেজ কি লেখা আছে স্টার্চ, আর ডিসপারশন মিডিয়াম কি লেখা আছে ওয়াটার। তাহলে এখানে সলভেন্ট এবং সলিউট এই নামগুলো আমরা এখানে ইউজ করব না। আমরা কি ইউজ করব না, আমরা বলবো ডিসপারশন মিডিয়াম, যার মধ্যে ধর জলের মধ্যে স্টার্চ ডিজলভ করছে, তো জলটাকে বলা হবে কি ডিসপারশন মিডিয়াম। স্টার্চ জলের মধ্যে ডিজলভ করছে, তো স্টার্চকে বলা হবে কি ডিসপার্সড ফেজ। ডিসপার্স ফেজ মানে যেটা ডিজলভ করছে। স্টার্চ ইন ওয়াটারের এক্সাম্পল দিয়ে আমি তোকে বোঝালাম যে যেটা ডিজলভ করবে তাকে বলা হবে ডিসপার্সড ফেজ,
আর যার মধ্যে ডিজলভ করবে, অরিজিনালি যেটাকে সলভেন্ট বলা হতো, সেটা হবে কি ডিসপারশন মিডিয়াম। তো এভাবে আমরা বিষয়টাকে ধরছি যে ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম কাকে বলছি না বলছি। এবার চল আমরা এই ডিসপার্সড ফেজ এবং ডিসপারশন মিডিয়াম, তাহলে ডিসপার্স ফেজ কি হয়ে গেল না, ডিসপার্স ফেজ হয়ে গেল অ্যানালোগাস টু সলিউট। খুব ইজি করে বলে দিচ্ছি যে পার্টিকেলস আর বিং ডিসপার্সড, সলিউট যেটাকে আমরা ভাবতাম সেটাকেই ভাববি যে ডিসপার্স ফেজ। আর ডিসপারশন মিডিয়াম অ্যানালোগাস টু সলভেন্ট, দ্য মিডিয়াম ইন হুইচ দ্য ডিসপার্স ফেজ এক্সিস্ট, যার মধ্যে ডিসপার্স ফেজ এক্সিস্ট হচ্ছে। তাহলে সেই জন্যে কোলয়েডকে বলা হয় কি না টু ফেজ সিস্টেম। টু ফেজ সিস্টেম, একটা হচ্ছে ডিসপার্স ফেজ, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। তাহলে কোলয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই সলভেন্ট সলিউট এই কথাগুলো আমরা ইউজ করব না, আমরা ইউজ করব ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম। তাহলে আশা করছি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নেই। এবারে চলো আমরা চলে যাই কোলয়েডের ক্লাসিফিকেশন। খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং অনেক রকমের টাইপের ক্লাসিফিকেশনের ব্যাপার রয়েছে, চল সেটা নিয়ে আমরা বলছি। ক্লাসিফিকেশনের তিনটে টাইপ আছে, তিন ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। কি কি টাইপ না, একটাকে বলে ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট সলিড, লিকুইড, গ্যাস এইসবের ওপরে বেস করে ডিসপার্স ফেজ, ডিসপারশন মিডিয়াম আমি তোকে এক্ষুনি বলছি। আর একটা হচ্ছে নেচার অফ ইন্টারাকশন, নেচার অফ ইন্টারাকশন। আর একটা হচ্ছে টাইপস অফ পার্টিকেল, কি ধরনের পার্টিকেল রয়েছে তার উপরে। তো কোলয়েডকে ক্লাসিফিকেশন একরকম ভাবে করা যায় না। কোলয়েডকে আমরা ফিজিক্যাল স্টেটের উপরে ক্লাসিফাই করতে পারি, কি ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স আছে নেচার অফ ইন্টারাকশনের উপরে করতে পারি, আর টাইপস অফ পার্টিকেলসের উপরেও করতে পারি। তো চল প্রথমে ফিজিক্যাল স্টেট নিয়ে আমরা বিষয়টাকে বলি যে ফিজিক্যাল স্টেটের উপরে বেস করে কিভাবে আমরা করছি। দেখ, আমি এটাকে ট্রায়াঙ্গেল টাইপের করার চেষ্টা করেছি। কি না, সলিড, লিকুইড, গ্যাস, মাঝখানে যেটা রয়েছে সেটা একটা, এবং ধারের গুলো যেগুলো রয়েছে সেটা আর একটা। কিভাবে ব্যাপারটা হচ্ছে আমি তোকে বলছি, ধীরে ধীরে তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। প্রথম কথা হচ্ছে যে এখানে আমি ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়ামের উপরে বেস করে আমরা কত রকমের কোলয়েড পাবো না, 1 2 3 4 5 6 7 8। তুমি ব্যাপারটা কিরকম হচ্ছে না হচ্ছে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তুই একবার বুঝিয়ে দিলেই তুই বুঝে যাবি যে এগুলোর মানে কি। তুই ভালো করে আমার কথাটা শোন। আমি প্রথমে এটা ধরে নিলাম যে আমি একটা পার্টিকুলার ট্রায়াঙ্গেলের কথা ভাবলাম, এইটা এখানে সলিড হচ্ছে ডিসপারশন মিডিয়াম মাঝখানেরটা, তার মধ্যে ডিসপার্স ফেজ কি কি থাকতে পারে দেখ। এভাবে আমি তোকে বলছি, এই মাঝখানেরটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়াম সলিড, মিডিয়ামটা সলিড, তার মধ্যে ডিসপার্স ফেজ সলিড হতে পারে, ডিসপার্স ফেজ গ্যাস হতে পারে, এবং ডিসপার্স ফেজ লিকুইড হতে পারে। তাহলে ডিসপারশন মিডিয়াম সলিডের মধ্যে ডিসপার্স ফেজ বিভিন্ন রকমের হতে পারে। আমি প্রথমেই ধরে নিলাম যে ডিসপারশন মিডিয়াম, যে মিডিয়ামটা আছে সেটা সলিড, তার মধ্যে আমরা সলিড ডিজলভ করছি বা লিকুইড ডিজলভ করছি বা গ্যাস ডিজলভ করছি, সেটা কত রকম টাইপের হতে পারে দেখ। সলিডে সলিড ডিজলভ করলে সলিড সল, সলিডের মধ্যে সলিড ডিজলভ করছে তাকে বলে সলিড সল্ট, সলিডের মধ্যে লিকুইড ডিজলভ করছে তাকে বলে ফ্লুইড সল, আর সলিডের মধ্যে গ্যাস ডিজলভ করছে তাকে বলে কি না এরোসল। এবারে আমি তোকে ব্যাপার এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি। ধর
আমরা প্রথমে ধর সলিড সল, এগুলো হচ্ছে কালার্ড গ্লাস, সলিডের মধ্যে ডিজলভ করছে, তাহলে তাকে বলে কালার্ড গ্লাস। আচ্ছা, সলিড যদি লিকুইডের মধ্যে ডিজলভ করে তাহলে সেটাকে বলে ফ্লুইড সল। সলিড যদি লিকুইডের মধ্যে ডিজলভ করে, সলিড যদি সলিডে ডিজলভ করে সলিড সল, সলিড লিকুইডের মধ্যে ডিজলভ করলে ফ্লুইড সল, এবং সলিড গ্যাসের মধ্যে ডিজলভ করলে তাকে বলে এরোসল। তো সলিডের মধ্যে ডিজলভ করেছে, যেরকম স্টোন বা জেম স্টোন বা কালার গ্লাস, এগুলোকে বলে সলিড সল। এছাড়া কি না, যদি সলিড লিকুইডের মধ্যে ডিজলভ করে, এটা ডাইফাই এইসব রয়েছে, সলিড লিকুইডের মধ্যে ডিজলভ করছে, তাহলে সেগুলোকে বলে ফ্লুইড সল, সেল ফ্লুইড, মাডি ওয়াটার ইত্যাদি। সলিড যদি গ্যাসের মধ্যে ডিজলভ করে, স্মোক যেরকম হয়, সলিড গ্যাসের মধ্যে ডিজলভ করছে, এয়ারের মধ্যে সলিড পার্টিকেলসগুলো, স্মোক বা ডাস্ট পার্টিকেলস, এগুলো হলে তাকে বলা হচ্ছে এরোসল। এবারে লিকুইড যদি সলিডের মধ্যে ডিজলভ করে, লিকুইড যদি লিকুইডের মধ্যে ডিজলভ করে, লিকুইড যদি গ্যাসের মধ্যে ডিজলভ করে, তাহলে লিকুইড যদি সলিডের মধ্যে ডিজলভ করে তাকে বলে জেল, ইমালশন, এরোসল। 3 রকম হচ্ছে। তো জেল যেরকম চিজ বা ইত্যাদি, লিকুইড সলিডের মধ্যে ডিজলভ করছে, চিজ, বাটার, বা লিকুইডের মধ্যে ডিজলভ করতে পারে ইমালশন, যেরকম মিল্ক, ফ্যাট, ওয়াটার, বা বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে, সেগুলো লিকুইডের মধ্যে ডিজলভ করছে। লিকুইড গ্যাসের মধ্যে ডিজলভ করতে পারে, ফগ এয়ারের মধ্যে, বা মিস্ট বা ইনসেকটিসাইড স্প্রে, এগুলো সবই কিন্তু এরোসলের মধ্যে পড়ছে। এবারে চলে এলাম গ্যাস সলিডের মধ্যে ডিজলভ করতে পারে, বা গ্যাস লিকুইডের মধ্যেও ডিজলভ করতে পারে। গ্যাস যদি সলিডের মধ্যে ডিজলভ করে তাহলে সলিড সল, গ্যাস যদি লিকুইডের মধ্যে ডিজলভ করে তাকে বলে ফোম। সলিড এক্সাম্পল যেরকম পিউমিস স্টোন, এটা গ্যাস সলিডের মধ্যে থাকে, বা ফোম রাবার, এসবগুলো কিন্তু গ্যাস সলিডের মধ্যে। আর গ্যাস যদি লিকুইডের মধ্যে থাকে, হুইপড ক্রিম বা শেভিং ক্রিম, এগুলো কিন্তু লিকুইডের মধ্যে, গ্যাস বা ফ্রোথ, এগুলো থাকতে পারে। তাহলে গ্যাস কখনোই কিন্তু এই পার্টিকুলার টাইপের কোলায়েডটা কিন্তু হয় না। গ্যাস এরকম ধরনের হয় না, কারণ গ্যাস যদি গ্যাসের মধ্যে ডিস্ট্রিবিউশন হতো সেটা হোমোজেনিয়াস হয়ে যেত, এবং হোমোজেনিয়াস হলে সেটা কোলায়েড হয় না, সেটা হয় সলিউশন, নর্মাল সলিউশন। সেই জন্যে গ্যাস কখনো ডিজলভ করে না, গ্যাসের মধ্যে ডিজলভ করাটাকে কোলায়েড বলে না। এটা একটা প্রশ্ন দেয় যে গ্যাসের মধ্যে ডিজলভ করাকে কোলায়েড বলে কি বলে না, তুই তখন বলবি যে গ্যাসের মধ্যে ডিজলভ করাকে কোলায়েড বলে না। কোলায়েড কোলায়েড হতে গেলে হেটেরোজেনিয়াস হতে হবে, গ্যাস কখনো কোলায়েড হয় না, কারণ গ্যাস হোমোজেনিয়াস, কিন্তু কোলায়েড আসলে হেটেরোজেনিয়াস। এই কথাটা মাথায় রাখবি, এই কথাটা মাথায় রাখলেই বুঝতে পারবি যে কোলায়েড। তাহলে অনেক রকম টাইপের পড়লি, 8 রকম টাইপের পড়লি। একে একটা জিস্ট করে আমি একটা টেবিলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু পরিষ্কারভাবে তুই বুঝতে পেরে যাবি যে আমরা কত রকমের ডিসপার্স। ভালো করে দেখ টেবিলটা, দেখ ডিসপার্সড ফেজ আর ডিসপারশন মিডিয়াম। তাহলে সলিড লিকুইড গ্যাস লিকুইড, সলিড সল এরোসল, ফ্লুইড সলও বলে এটাকে ফ্লুইড সল, রুবি গ্লাস, পেন্ট, স্মোক, একটু আগে অনেক এক্সাম্পল দেখিয়েছি। লিকুইডের 3টে হবে, সলিড লিকুইডের মধ্যে ডিজলভ করছে, লিকুইডের মধ্যে ডিজলভ করছে, গ্যাস লিকুইডের মধ্যে ডিজলভ করছে, জেল, ইমালশন, এরোসলিদের নাম মিল্ক, ফগ, জেলিস ইত্যাদি। গ্যাস সলিড গ্যাসের মধ্যে ডিজলভ করছে, লিকুইড গ্যাসের মধ্যে ডিজলভ করছে। শুধু গ্যাস এখানে নেই, বাকি সবগুলোই রয়েছে, এবং তাদের এক্সাম্পলও পরপর দেওয়া রয়েছে, যে এক্সাম্পলগুলো আমি তোকে দেখালাম। তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই টেবিলটা আমি তোকে ভিডিও করেও দেখিয়েছি, এবং টেবিলটা যেটা তুই এখানে দেখতে পাচ্ছিস, যে টেবিলটার মধ্যে কিন্তু নানান রকমের যে কোলাইডাল সিস্টেম, এবং সেই কোলাইডাল সিস্টেমগুলোকে কিন্তু উইথ এক্সাম্পল
উইথ এক্সাম্পলও দরকার, এবং সেই এক্সাম্পল সহকারে আমি তোকে বোঝালাম যে ক্লাসিফিকেশন অফ কোলয়েডস কী কী হতে পারে না হতে পারে। তো এটা গেল প্রথম ক্লাসিফিকেশন, ডিপেন্ডিং আপন দ্য ফিজিক্যাল স্টেট। এখানে দেখ সলিড, লিকুইড, গ্যাস, ফিজিক্যাল স্টেটের ওপরে ডিসপার্স ফেজ, ডিসপারশন মিডিয়াম তারা কেমন হবে। ডিসপার্স ফেজ সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, ডিসপারশন মিডিয়ামও তাই হতে পারে। শুধু গ্যাস কোলয়েড হয় না, কারণ ওটা হোমোজেনিয়াস। কোলয়েড হতে গেলে হেটেরোজেনিয়াস সিস্টেম হতে হয়, যে কথা অলরেডি আমরা বলেছি, এ সমস্ত কথা বলে যাচ্ছি। তো অবশ্যই তুই বুঝতে পারছিস, এবং এটা একটা টাইপের ক্লাসিফিকেশন, কারণ ক্লাসিফিকেশনের 3টে টাইপ বলেছিলাম, তার মধ্যে এটা একটা টাইপের ক্লাসিফিকেশন। তো এবার আমরা পরের ক্লাসিফিকেশনের টাইপে চলে আসছি। পরের ক্লাসিফিকেশনের টাইপে কি আছে না, এখানে যেটা রয়েছে আমি বলেছিলাম যে বেসড অন দ্য ইন্টারাকশন, নেচার অফ ইন্টারাকশন। আরও দুটো ক্লাসিফিকেশন করেছিলাম, একটা ছিল কি নেচার অফ, বেসড অন নেচার অফ ইন্টারাকশন বিটুইন ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপারশন মিডিয়াম। ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়ামের মধ্যে অ্যাট্রাকশন কেমন আছে, ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়ামকে পছন্দ করে কি করে না। তো সেই অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলে কি লায়োফিলিক, আর একটাকে বলে কি লায়োফোবিক। লায়োফিলিক মানে কি সলভেন্ট লাভিং, লিকুইড লাভিং, মানে ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়ামকে পছন্দ করে। আর লায়োফোবিক হলে কি না সলভেন্ট হেটিং, সলভেন্টকে অপছন্দ করে। যদি ধর আমি কথার কথা বলছি যে ধর জলের মধ্যে তুই স্টার্চ দিলি, তো স্টার্চটা খুব তাড়াতাড়ি ডিজলভ করে গেল, তাহলে তুই সেটাকে কি বলবি, লায়োফিলিক বলবি। লায়োফিলিক মানে কি সলভেন্টের সাথে সলিউট কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ডিজলভ করতে পারবে। কিন্তু লায়োফোবিক কাদেরকে বলে, লায়োফোবিক হচ্ছে সলভেন্ট হেটিং, সলভেন্টের প্রতি তার মানে অ্যাট্রাকশন নেই, সলভেন্ট হেট করে, অপছন্দ করে। ধর তুই একটা গোল্ডের ছোট ছোট পার্টিকেলস নিয়ে জলের মধ্যে দিলি, তো গোল্ডের পার্টিকেলসগুলো কি হবে, সে তো জলের মধ্যে ডিস্ট্রিবিউট হতে চাইবে না, সে তো নিচে পড়ে যেতে চাইবে। তো ওটাকে বলে লায়োফোবিক সল, যেটা কিনা সলভেন্টকে পছন্দ করে না, লাইক করে না। আবার আরও একটা ক্লাসিফিকেশন আছে, বেসড অন দ্য টাইপ অফ দ্য পার্টিকেলস অফ ডিসপার্স ফেজ, মানে কি ধরনের পার্টিকেল আছে। কিছু কিছু পার্টিকেল আছে তাদেরকে বলে মাল্টি মলিকিউলার কোলয়েড, কিছু কিছু আছে ম্যাক্রোমলিকিউলার কোলয়েড, কিছু আছে অ্যাসোসিয়েটেড কোলয়েড। এটার আবার 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তো মাল্টিমলিকুলার, ম্যাক্রোমলিকুলার এবং অ্যাসোসিয়েটেড কোলয়েড কি আমি এ নিয়ে তোকে বলছি, ডিটেলে বলছি। কিন্তু আপাতত দেখ যে ডিসপার্সড ফেজ তার কীরকম ধরনের পার্টিকেলস রয়েছে তার উপরে বেস করে কিন্তু আমরা একে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মাল্টিমলিকুলার, আরেকটা হচ্ছে ম্যাক্রোমলিকুলার, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড কোলয়েড। তো এই মাল্টিমলিকুলার, ম্যাক্রোমলিকুলার এবং অ্যাসোসিয়েটেড কোলয়েড এদের ব্যাপার স্যাপারগুলো কি আমি তোকে বলছি। দেখ, প্রথম কথা আমি তোকে অলরেডি বলেছি যে অ্যাফিনিটির ওপর বেস করে তো 2 ভাগে ভাগ করা যায়, একটা লায়োফিলিক, একটা লায়োফোবিক। লায়োফিলিক মানে সলভেন্ট অ্যাট্রাকশন আছে সলভেন্টের প্রতি, এবং লায়োফোবিক মানে সলভেন্ট হেটিং, মানে সলভেন্টকে পছন্দ করে না, সলভেন্টকে ডিসলাইক করে, এরকম কথা আমি তোকে বলেছি। এখন দেখ, লায়োফিলিকের আমরা কিছু এক্সাম্পল দেখাবো যে লায়োফিলিকগুলো কীরকম হয়। ধর স্টার্চ, গাম বা জিলাটিন, এই সমস্ত জিনিসগুলো জলে দেওয়ার পরে কিছু সময় বাদেই কিন্তু জলেতে ভালো ডিজলভ করে যায়। এর মানে কি যে এখানে স্টার্চ বা জিলাটিন এগুলো বা গাম এগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়ানাড়ি করলেই কিন্তু এটা ডিজলভ করে যায়।
তো ডিজলভ যদি করে যায় তাহলে সেগুলোকে বলে লায়োফিলিক। লায়োফিলিক তার কি কি ক্যারেক্টার থাকবে দেখ, লায়োফিলিক তার ক্যারেক্টারিস্টিক কি কি থাকবে, ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে না, কোয়াইট স্টেবল হবে, ক্যান নট বি ইজিলি প্রেসিপিটেড, তাকে কিন্তু আলাদা করা যাবে না সহজে। কি করে আলাদা করা যাবে, সে তো সলভেন্টকে ভালোবাসে, সে তো সলভেন্টকে লাইক করে, তো সলভেন্ট থেকে সলিউট পার্ট বা ডিসপারশন মিডিয়াম থেকে ডিসপার্স ফেজ পার্ট কি করে আলাদা করা যাবে, তাদেরকে আলাদা করা যাবে না, ক্যান নট বি ইজিলি সেপারেটেড আর প্রেসিপিটেটেড। প্রেসিপিটেটেড মানে হচ্ছে সেপারেট করে নেওয়া। তো লায়োফিলিক কোলায়েড কিন্তু অবশ্যই স্টেবল থাকবে এবং সেটা কিছুতেই কিন্তু ওরকম ধরনের হবে না। লায়োফিলিক সলগুলো কিন্তু ভীষণ স্টেবল হবে এবং আমরা অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু সেখানে কিছু তার মধ্যে সেপারেশন হবে না। ধর ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়াম এটা মিশিয়ে আমি লায়োফিলিক কোলায়েড করেছি, লায়োফিলিক কোলায়েড আমি বানিয়েছি, দুটো মিশিয়ে আমি লায়োফিলিক কোলায়েড বানিয়েছি। তো এই পরিস্থিতিতে আমরা যদি লায়োফিলিক কোলায়েডকে হিট করি বা ইভাপোরেশন করি তাহলে ডিসপারশন মিডিয়ামটা এবং ডিসপার্স ফেজ নর্মালি হবে না, কিন্তু আমাকে হিট করে জোর করে আমাকে কি করতে হবে না আলাদা করতে হবে। আবার তারপরে যদি আমি মিশিয়ে দিই ডিসপারশন ফেজের সাথে ডিসপার্স মিডিয়াম এগুলো মিশিয়ে দিই তাহলে আবার সেই আগের জায়গাতেই চলে আসবে। তাহলে জাস্ট ওটাকে মিশিয়ে কিন্তু করে যেতে পারে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি যে লায়োফিলিক কোলায়েড খুব কিন্তু ইউজার ফ্রেন্ডলি, মানে রিভার্সেবল। ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়াম হিট করে আলাদা করে ফেললে আবার মিশিয়ে দিলে আবার হয়ে যাবে, কারণ সলভেন্ট সলিউট তারা একে অপরকে লাইক করে। তো তুমি যদি আলাদা করে ফেলো তারপরে আবার যদি মিশিয়ে দাও তো নো প্রবলেম, আবার তারা আবার সলিউশন, কারণ একে অপরকে লাইক করে না, সেই জন্য খুব সহজেই তারা একের সাথে মিশে যাবে। লায়োফোবিক কোলায়েড লিকুইড হেটিং, হেটিং মানে কি অপছন্দ করে, ডিসলাইক করে, লিকুইড হেটিং। তো হেটিং যদি হয় তাহলে কি হবে না, ওদেরকে যদি আমরা সলিউশন বানাতে চাই তাহলে কিন্তু দেখা যাবে যে নিচে কিন্তু পড়ে থাকবে, সহজে হবে না। এবং স্পেশাল মেথড ইউজ করতে হবে। দেখ ডান দিকে ইলেকট্রিসিটি দিয়ে একটু বাদে আমি তোকে বলছি, অত সহজে তৈরি করা যাবে না, জাস্ট মিশিয়ে দিলাম আর হয়ে গেল তা নয়। ইলেকট্রিসিটি পাঠাতে হবে, আরও অনেক রকমের প্রসিডিওর নিতে হবে, সেই সব করে স্পেশাল টেকনিক ইউজ করে তবেই কেবলমাত্র লায়োফোবিক সল তৈরি করা যাবে। লায়োফোবিক সল তৈরি করা কিন্তু অতই সোজা নয়। লায়োফোবিক সল তৈরি করতে গেলে কিন্তু উই হ্যাভ টু ইউজ সাম স্পেশাল টেকনিক্স, স্পেশাল টেকনিক ইউজ করতে হবে। তো স্পেশাল টেকনিক ইলেকট্রিক আর্ক ইত্যাদি দিয়ে আমরা করতে পারি। আর্সেনিক সালফাইড, ফেরিক হাইড্রক্সাইড, গোল্ড সল্ট, এগুলো সবই কিন্তু কি না, এগুলো প্রত্যেকটাই লায়োফোবিকের এক্সাম্পল, লায়োফোবিক সলের এক্সাম্পল। এইটা বা এইটা এগুলো কিন্তু লায়োফোবিক। স্টার্চ, গাম, গ্লু এইসবগুলো কিন্তু লায়োফিলিক সল। আর আর্সেনিক সালফাইড, ফেরিক হাইড্রক্সাইড, গোল্ড এগুলো কিন্তু সব লায়োফোবিক সল। তো এখন এই লায়োফোবিক সল যেগুলো আমরা পড়ছিলাম, তো তার মধ্যে লায়োফোবিক যে সল মানে সলভেন্টকে পছন্দ করে না যে সলগুলো, সেই সলগুলো আমি যদি এরকম জলের মধ্যে দিই তাহলে কি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ভালো ডিজলভ করছে না, তারা কিন্তু নিচের দিকে কিন্তু পড়ে যাচ্ছে, নিচের দিকে সেপারেটেড হয়ে যাচ্ছে। এবং একে যদি হিট করে দিই তাহলে ডিসপারশন মিডিয়াম আলাদা হয়ে যাবে। আবার তাতে যদি মেশানোও যায় না, মিশিয়ে দিয়ে তাদেরকে কিন্তু আর তুমি আবার ফেরত নিয়ে চলে আসতে পারবে না। লায়োফোবিক সল কিন্তু এরকম মিশিয়ে করা যাবে না, জাস্ট মিশিয়ে দিলে ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়াম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল লায়োফোবিক, তা কিন্তু করা যাবে না। তাহলে এই বিষয়গুলো তোকে খেয়াল রাখতে হবে, কারণ লায়োফিলিক এবং লায়োফোবিকের মধ্যে যদি ডিফারেন্স লিখতে দেয় তাহলে সেই ডিফারেন্সটা কিন্তু এই পয়েন্টগুলো আমরা উল্লেখ করব। যে সমস্ত পয়েন্টগুলোর কথা আমি বলছি এই পয়েন্টগুলোকে কিন্তু আমরা উল্লেখ করব, আমরা বলবো যাতে করে ব্যাপারটা বোঝা যায়। তো লায়োফিলিক এবং লায়োফোবিক সল নানানভাবে আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তুই দেখতেই পাচ্ছিস যে
লায়োফিলিক কোলয়েড এবং লায়োফোবিক। লায়োফোবিক কিন্তু যেহেতু সলভেন্ট হেটিং, তাই সহজে ওদেরকে সেপারেট করে ফেলা যাবে। হিট করলে বা শেক করলে, এসব করলে কিন্তু তারা কিন্তু সহজেই কিন্তু কি হয়ে যাবে, সহজে প্রেসিপিটেট করে যাবে, আলাদা হয়ে যাবে। ও তো এমনিতেই পছন্দ করে না, সলভেন্টকে তো এমনিতেই লাইক করে না। তো তুমি যদি বাইরে থেকে ইলেকট্রোলাইট একটু অ্যাড করে দাও, ইলেকট্রোলাইট সোডিয়াম ক্লোরাইড ধরো অ্যাড করে দিলে, তাহলে তাতে আলাদা হয়ে যেতে পারে। বা হিট করে দিলে, একটু হিট করে দিলে, বা শেক করে দিলে, নাড়াচাড়া করলে, এইসব করলে কি হবে না, ওই লায়োফোবিক কোলয়েডটা কিন্তু আর থাকবে না, লায়োফোবিক কোলয়েডটা কিন্তু সেপারেট করে যাবে। এই সমস্ত কথাবার্তাগুলো বললাম লায়োফোবিক এবং লায়োফিলিক কোলয়েড সম্পর্কে, আরও ডিটেলে কয়েকটা কথা বললাম। এগুলো স্টেবিলাইজিং এজেন্ট দিতে হবে বাইরে থেকে, তবেই থাকবে। উইদাউট স্টেবিলাইজিং এজেন্ট, তুই এখন বলবি স্টেবিলাইজিং এজেন্ট কি, আমি তোকে পরে আসছি এসব কথা বলবো। আমাদের তো অনেক কিছুই আলোচনা বাকি রয়েছে, সমস্ত কথা তো এখনো শুরু হলো সবে। তো স্টেবিলাইজিং এজেন্ট দিলে তুমি দেখবে যে সঙ্গে সঙ্গে ওটা ডিজলভ করে রয়েছে। কিন্তু যদি স্টেবিলাইজিং এজেন্ট না দাও, তাহলে সেখানে কিন্তু প্রেসিপিটেট পড়ে যাবে, কোলয়েডের কিন্তু প্রেসিপিটেশন হয়ে যাবে, নিচে পড়ে যাবে। তো লায়োফিলিক এবং লায়োফোবিক কোলয়েড সম্পর্কে আমি তোকে ডিটেলে বললাম যে লায়োফিলিক এবং লায়োফোবিক কোলয়েড কেমন কেমন হবে না হবে, সেটা নিয়ে আমি তোকে বললাম। এবারে আমরা যে বিষয়টার কথা বলছিলাম, যে লায়োফিলিক এবং লায়োফোবিকের মধ্যে যদি ডিফারেন্স লিখতে বলে আমাদেরকে, তাহলে আমরা কি কি ডিফারেন্স মোটামুটি লিখতে পারি, কারণ ডিফারেন্সটা পরীক্ষায় দেয়। তো আমি সেই জন্যে ডিফারেন্সটা পরীক্ষায় দেয়। লায়োফিলিক সল, লায়োফোবিক সল, এখানে স্ট্রং অ্যাফিনিটি, এটা লো অ্যাফিনিটি টুয়ার্ডস ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপারশন মিডিয়াম। অন শেকিং উইথ ডিসপারশন দে আর ডাইরেক্টলি ফর্ম দ্য কোলয়েড সল, শেক করলেই হয়ে যাবে। প্রিপেয়ার্ড ইনডাইরেক্ট মেথড, এগুলোকে ইনডাইরেক্ট মেথডে তৈরি করতে হবে। ইন্ট্রিনসিক কোলয়েড, মানে এটাকে তুমি কোলয়েডটাকে নিয়েই তুমি ডিজলভ করলেই পেয়ে যাবে। কিন্তু এক্সট্রিনসিক কোলয়েড মানে বাইরে থেকে কোনো কিছু জিনিস মেশাতে হয়। ইজ ইট ইজি টু প্রিপেয়ার, সহজেই তৈরি করতে পারো। ডিফিকাল্ট টু প্রিপেয়ার, কীভাবে তৈরি করতে হবে সেটা আমি তোকে টেকনিক বলবো। ডিফিকাল্ট টু প্রিপেয়ার, তা আমরা ডিফারেন্সগুলো এগুলো লিখতে পারি। ইভেন দেখ যে পার্টিকেলস অফ দ্য সল মাইগ্রেট টুয়ার্ডস ক্যাথোড অ্যান্ড অ্যানোড, এটা কিন্তু ক্যাথোড এবং অ্যানোডের দিকে ইলেকট্রোলিসিস করার সময় মাইগ্রেট করবে। মে অর মে নট মাইগ্রেট ইন দ্য ইলেকট্রিক ফিল্ড, করতেও পারে নাও করতে পারে, এটা নিয়ে একটু পরে আমি বলছি। সলিডস অবটেন্ড আফটার ইভাপোরেশন রিকনভার্টেড দেম সল বাই সিম্পলি শেকিং উইথ দ্য ডিসপারশন মিডিয়াম। তুমি আলাদা করে ফেললে, ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়াম আলাদা করে ফেললে, যেটা দেখালাম আমি। তারপরে আবার যদি তুমি মিশিয়ে যদি শেক করো, তাহলে কিন্তু আবার একসাথে হয়ে যাবে। বাট প্রেসিপিটেটেড মাস ক্যান নট বি ব্রট ব্যাক ইন্টু দ্য কোলয়েডাল স্টেট বাই সিম্পলি শেকিং উইথ দ্য ডিসপারশন মিডিয়াম। কিন্তু প্রেসিপিটেটেড মাসটাকে তুমি আবার কিন্তু করতে পারবে না, আবার লায়োফোবিক সলে কনভার্ট করতে পারবে না। এটা রিভার্সেবল, এটা ইরিভার্সেবল, এটা স্টেবল, এটা আনস্টেবল। তো আমরা অনেকই ডিফারেন্স বলছি, তার মধ্যে কোনো কোনো পছন্দ যেগুলো হবে সেগুলো। সারফেস টেনশন এদের কম হয়, সারফেস টেনশন বেশি হয়, সেম হয়। ভিসকোসিটি এদের হায়ার হয়, ভিসকোসিটি সেম হয়। গাম, স্টার্চ, রাবার, মেটাল সালফাইড, মেটাল সল ইত্যাদি অনেক ডিফারেন্সগুলো বললাম। এবং এই ডিফারেন্সগুলোর মধ্যে যেগুলো পছন্দ, যেরকম 3-4টে ডিফারেন্স তুই রেডি করে রাখবি পরীক্ষার সময় এলে, যাতে করে লিখতে পারিস। তো এটা নর্মালি লায়োফিলিক এবং লায়োফোবিক সলের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের কথা আমি বললাম, যে তাদের মধ্যে এই ডিফারেন্স হতে পারে। তো তাহলে ক্লাসিফিকেশন পড়ছিলাম, তো ক্লাসিফিকেশনের মধ্যে কত রকমের ক্লাসিফিকেশন আছে, শুধু ক্লাসিফিকেশন নিয়েই আমরা আলোচনা করে যাচ্ছি অনেকক্ষণ থেকে, এবং সেটা তুই দেখতে পাচ্ছিস যে ক্লাসিফিকেশন দিয়ে আমরা কি বলছি না বলছি। এবার দেখ যে আমি বলেছিলাম যে টাইপস অফ দ্য পার্টিকেল, তার উপরে বেস করে কিন্তু তাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাল্টি মলিকিউলার কোলয়েড, একটা হচ্ছে ম্যাক্রো মলিকুলার কোলয়েড, একটা অ্যাসোসিয়েটেড কোলয়েড। এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার,
আমি তোকে ধীরে ধীরে বলছি, আস্তে আস্তে বোঝার তুই চেষ্টা কর, আশা করব বুঝতে পারবি। কিন্তু একটু জটিল ব্যাপার রয়েছে এর মধ্যে, এখান থেকে কোশ্চেনও দেয়। আমি টাইপস অফ পার্টিকেলস নিয়ে বলছি, ছবি দেখাচ্ছি তোকে, ধীরে ধীরে চল, কোনো অসুবিধা নেই, আমাদের অনেক সময় আছে, আমরা অনেক অ্যাডভান্স রয়েছি, তো আমাদের হাতে সময় থাকবে সমস্ত সিলেবাস শেষ করার জন্য, কোনো অসুবিধা নেই। তো প্রথম কথা হচ্ছে, মাল্টি মলিকিউলার কোলয়েড বলতে কি বোঝায়? মাল্টি মলিকুলার কোলয়েড মানে কি? দেখ, আমি তোকে এইখানে যে পার্টিকেলস গুলো দেখতে পাচ্ছিস, অনেক সময় এমন হয় যে পার্টিকেলস গুলো কি ছোট, স্মল। এখন তুই বলবি স্মল মানে? হ্যাঁ, স্মল মানে হচ্ছে কোলয়েডের যতটা সাইজ দরকার, মানে 10⁻⁻⁶ থেকে 10⁻⁹ মধ্যে, তো তার চাইতে ছোট যদি হয়ে যায়, স্মল মলিকিউলস যদি এরকম ধরনের থাকে, তাহলে ধর এই পার্টিকেলস গুলো স্মল। আমি কথার কথা বলছি যে এইগুলো ধর স্মল পার্টিকেল, মানে এটা লেস দেন 10⁻⁹ মিটার। তো এই পরিস্থিতিতে এটা যদি কোনো ডিসপারশন মিডিয়ামের মধ্যে থাকে, তাকে তুই কি কোলয়েড বলবি? তাকে তুই বলবি না। কেনই বা বলবি? তার তো সাইজ ছোট, যা হওয়ার কথা তার থেকে তো তার সাইজ ছোট হয়ে রয়েছে, তো ছোটদেরকে তো বলে না। তাহলে তাকে আমি কেন কোলয়েড বলবো? তাকে কোলয়েড বলবো না। কিন্তু কি হতে পারে না, এই যে পার্টিকেলস গুলো যে অ্যাপারেন্টলি ছোট পার্টিকেল, তারা কি করতে পারে না, তারা এগ্রিগেট করতে পারে। এগ্রিগেট মানে কি? এগ্রিগেট মানে হচ্ছে তারা একসাথে জুড়ে গিয়ে, দেখ, এগ্রিগেটস অফ কোলয়েডাল রেঞ্জ, মানে এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, কিন্তু এরা সব একসাথে জুড়ে গিয়ে এরকম একটু বড় তৈরি করলো, যেটা কিনা কোলয়েডের সাইজের সাথে ম্যাচ করে যাচ্ছে। তো অনেক সময় হয় কি, ছোট ছোট পার্টিকেলস তারা কিন্তু জুড়ে কোলয়েডালের সাইজের পার্টিকেল তৈরি করে। যদি এমনটা করে, যেরকম তুই দেখতে পেলি যে এখানে ছোট ছোট পার্টিকেলস আগে ছিল, তারা এরকম ভাবে জুড়ে জুড়ে গিয়ে এখানে বড় বড় পার্টিকেলস তৈরি করে ফেললো, যেটা কোলয়েডের রেঞ্জে। এবং তোকে আমি আরেকবার যদি দেখাই, তাহলে তুই দেখতে পাবি যে এই যে ছোট ছোট পার্টিকেলস গুলো দৌড়দৌড়ি করছিল, তারা দেখ যে একসাথে কোনো না কোনো সময় জুড়ে গিয়ে, কিন্তু এই দেখ জুড়ে গেল, জুড়ে গিয়ে কিন্তু ছোট ছোট পার্টিকেলস থেকে কম্পারেটিভলি বড় সড়ো পার্টিকেলস তৈরি করে ফেল। তো এই যে ছোট ছোট পার্টিকেলস থেকে বড় বড় পার্টিকেলস তৈরি করে ফেলছে, এ ধরনের যে কোলয়েড যারা এটা পারে করতে, তাদেরকে বলা হচ্ছে মাল্টি মলিকিউলার কোলয়েড। আর কিছুই না, মাল্টি মলিকুলার কোলয়েড হচ্ছে ছোট পার্টিকেলগুলো জুড়ে জুড়ে বড় পার্টিকেলে কনভার্ট হবে, এরকম ধরনের বড় পার্টিকেল হয়ে গেল। এখানে কিন্তু অনেক ছোট 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 পার্টিকেলস রয়েছে, এবং কি না, এটা একটা গোল্ডের যে সলিউশন, তার তোকে কালার আমি দেখাচ্ছি। রেড কালার হয় ক্লাস্টার অফ সেভারেল গোল্ড অ্যাটমস, অনেকগুলো গোল্ড অ্যাটম সবাই জুড়ে গিয়ে একসাথে এরকম ধরনের একটা তৈরি করেছে, এবং এটাকেই বলে মাল্টি মলিকিউলার কোলয়েড। এদেরকে আমরা বলবো মাল্টি মলিকুলার কোলয়েড। এরকম গোল্ডের হতে পারে সালফার, এটা হচ্ছে সালফার মলিকিউল। তো সালফার মলিকিউলগুলো কিন্তু জুড়ে জুড়ে এরকমভাবে জুড়ে জুড়ে যায়, সালফার অ্যাটমগুলো একে অপরের সাথে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সে জোড়ে, যেটা খুব উইক, কিন্তু ভ্যান ডার অ্যাট্রাকটিভ ফোর্সে কিন্তু জুড়ে যায়। এবারে আমরা চলে আসছি সেটা হচ্ছে ম্যাক্রো মলিকুলার কোলয়েড। তাহলে মাল্টি মলিকুলার কোলয়েডটা কি? মাল্টি মলিকুলার কোলয়েড মানে হচ্ছে যে তারা অরিজিনালি ছোট ছোট পার্টিকেলগুলো, কিন্তু তার থেকে জুড়ে জুড়ে কোলয়েডের সাইজের পার্টিকেল হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে কি? মাল্টি মলিকুলার কোলয়েড। কিন্তু ম্যাক্রো মলিকুলার কোলয়েড মানে কি? ম্যাক্রো মলিকুলার কোলয়েড মানে সেই মলিকিউলগুলোই এমনিতেই বড়, ধর স্টার্চ, প্রোটিন, সেলুলোজ, এদের মলিকিউলগুলো বড় বড় মলিকিউল,
কিন্তু সাইজটা কোলয়েডের রেঞ্জেই, একটা মলিকিউলের সাইজই কোলয়েড রেঞ্জে। তো ন্যাচারালি এদের জোড়ার কোনো দরকার নেই, অন্যের কারোর সাথে জোড়ার কোনো ব্যাপারই নেই। এরা নিজেরাই ডিজলভ করে যে কোলয়েড বানাবে সেটাকেই বলা হবে কি, ম্যাক্রো মলিকুলার কোলয়েড। কারণ মলিকিউলগুলোই ম্যাক্রো মানে কি, ম্যাক্রো মানে হচ্ছে বড়। তো মলিকিউলগুলোই এমনি সাইজে বড়। স্টার্চ সলিউশন, প্রোটিন সলিউশন, সেলুলোজ সলিউশন আরামসে তুমি বানাতে পারো, সবই লায়োফিলিক কোলয়েড, এবং জলের মধ্যে দিয়ে একটু ডিজলভ করে দিলেই, নাড়াচাড়া করলেই কিন্তু ডিজলভ করে যাবে। বড় বড় সমস্ত মলিকুলগুলো যেরকম পলিইথিলিন, নাইলন, পলিস্টাইরিন, এগুলো সবই পলি লেখা যা থাকবে সবই কিন্তু ম্যাক্রোমলিকুলার কোলয়েড, কোন একটা সলভেন্টের মধ্যে ডিজলভ করতে পারো। তো ম্যাক্রোমলিকুলার কোলয়েড পার্টিকেলস গুলো কিন্তু সাইজে বড়, ট্রু সলিউশনের চাইতে। ট্রু সলিউশন ডান দিকে রয়েছে এবং ম্যাক্রোমলিকুলার কোলয়েড বড়। এইবারে আমি চলে আসছি লাস্টের এর টাইপটা, যেটা সেটা কি না, অ্যাসোসিয়েটেড কোলয়েড। দেখতে পাচ্ছিস বাঁ দিকে ইয়েলো করা রয়েছে, অ্যাসোসিয়েটেড কোলয়েড। এখন অ্যাসোসিয়েটেড কোলয়েড সেটা কি? অ্যাসোসিয়েটেড কোলয়েড হচ্ছে যে সেখানেও কিন্তু এগ্রিগেশন হবে, কিন্তু আগের যে মাল্টিমলিকুলার দেখেছিস তার মতো নয়, একই জিনিস নয়। তুই ভালো করে দেখ যে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন বা পার্টিকুলার টেম্পারেচার এটা হবে। আমি তোকে ডিটেলে যাচ্ছি, আমি তোকে আগে ছবিটা দেখাই তারপরে বোঝাচ্ছি। এখানে কিছু পার্টিকেলস আছে লো কনসেন্ট্রেশন, উপরে লেখা আছে কি লো কনসেন্ট্রেশন। তো লো কনসেন্ট্রেশনে এরা কি না, এরা ট্রু সলিউশন। ট্রু সলিউশন মানে কি, কারোর সাথে কেউ জুড়ে যায় না, কোনো কিছু করে না। লো কনসেন্ট্রেশনে এরা কিন্তু একেবারে যেরকম সলিউশন যেরকম হয়, চিনির জল, নুনের জল যেরকম হয় সেরকম এক্স্যাক্টলি একই রকমের হয়ে যাবে লো কনসেন্ট্রেশন। কিন্তু দেখ, এই লো কনসেন্ট্রেশনের জিনিসটা যদি হায়ার কনসেন্ট্রেশনে রাখা যায়, দেখ ফাটাকসে কি হলো, যে লো কনসেন্ট্রেশনের মেটেরিয়ালটাকে যদি কনসেন্ট্রেশনটা কিছুটা হাই করি, তখনই কিন্তু ওরা জুড়ে জুড়ে যেতে থাকবে এবং কোলয়েডের সাইজে চলে যাবে। তাহলে লো কনসেন্ট্রেশনে ট্রু সলিউশন এবং হায়ার কনসেন্ট্রেশনে কোলয়েড এরকম হয় যাদের, সেগুলোই হচ্ছে অ্যাসোসিয়েটেড কোলয়েড বলে তাদেরকে। নর্মাল অবস্থায় কিন্তু তারা খুব কম কনসেন্ট্রেশন নিয়ে যদি রাখি, তাহলে কিন্তু সেখানে লোয়ার কনসেন্ট্রেশনে কিন্তু তারা ট্রু সলিউশনের মতো বিহেভ করবে, যেরকম আলাদা আলাদা থাকে সেরকম বিহেভ করবে। যেই মাত্র হায়ার কনসেন্ট্রেশন হবে, সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়ে যাবে না, সঙ্গে সঙ্গে তাদের অ্যাসোসিয়েশন হবে এবং তারা কোলয়েডের মতো বিহেভ করতে শুরু করবে। এরা কারা এরকম করে, চল আমরা দেখি ডিটেলে যে কারা এই ঘটনাগুলো ঘটায়, কারা এটা করতে পারে। তো এই যারা করে, এই যে অবস্থাটা, একে বলে মিসেলি বা মাইসেলি। এখন মিসেলি বা মাইসেলি কি, কাদের ক্ষেত্রে হয়? দেখ, ওয়াশিং পাউডার, লিকুইড ডিটারজেন্ট, সোপ, এই সমস্ত ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড কোলয়েড হয়। এই সোপ পার্টিকেলসগুলো বা ডিটারজেন্ট পাউডারগুলো, ওয়াশিং পাউডার, এরা সব কি হয় না, অ্যাসোসিয়েটেড কোলয়েড হয়। এখন এই অ্যাসোসিয়েটেড কোলয়েড যেগুলো, কিভাবে এই অ্যাসোসিয়েশনটা হয় সেটা আমি তোকে নিশ্চয়ই বলবো এবং তুই দেখতে পাবি যে কিভাবে অ্যাসোসিয়েশনটা হয়, আমি তোকে দেখাচ্ছি। এই অ্যাসোসিয়েশন, দেখ, সাবান জলে গুলে রেখে দিলেই সেটা সব জুড়ে জুড়ে যাবে না, ডিটারজেন্ট পাউডার জলে গুলে রেখে দিলেই যাবে না, এমনটা হয় না। সব অ্যাসোসিয়েশনের জন্য কিন্তু একটা কনসেন্ট্রেশন জরুরি। কতখানি জলের মধ্যে কতখানি সোপ ডিজলভ করবে, তো কনসেন্ট্রেশন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো দ্য টেম্পারেচার, কত টেম্পারেচারে রয়েছে, এসব না হলে, কারেক্টলি না ম্যাচ করলে, কারেক্টলি না যদি ম্যাচ করে, তাহলে কিন্তু অ্যাসোসিয়েটেড কোলয়েডটা থেকে অ্যাসোসিয়েটেড কোলয়েড ফর্মেশন হবে না। তো কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার, এই দুটো ফ্যাক্টরই কিন্তু ভীষণভাবে জরুরি। কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার
তো কিভাবে কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার ম্যাচ করলে হতে পারে? এবার দেখ, কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার, ধরা যাক আমি একটা সোপ সলিউশন নিলাম এবং এই সোপ সলিউশন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা হচ্ছে কি না এরকম ধরনের একটা কনসেন্ট্রেশন যেটা কিনা সিএমসি বলে, ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনস্ট্যান্ট, যে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে যদি আমি নিই তাহলে ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনস্ট্যান্ট মানে যে কনসেন্ট্রেশনে অ্যাসোসিয়েশনটা হবে সেই কনসেন্ট্রেশনের পরে তার সমস্ত প্রপার্টি কিন্তু অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যাবে। ওই সলিউশনের সব প্রপার্টি কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, সিএমসির আগে এবং পরে প্রপার্টি আলাদা আলাদা হবে। তুই এরকম দেখ যে সিএমসির আগে তার কন্ডাক্টিভিটি কীরকম ছিল, সিএমসির আগে কন্ডাক্টিভিটি ছিল এরকম, পরে এক গ্রিন কালারটা কীরকম হয়েছে, কন্ডাক্টিভিটিটা অ্যাব্রাপ্টলি কমে গেছে। আবার সারফেস টেনশন দেখ, আগে বেশি ছিল, আবার সারফেস টেনশনটা এরকম অ্যাভারেজ হয়ে গেছে। তো আমি তোকে বলছি, তুই যদি এত কথা মাথায় মনেও নাও রাখতে পারিস, শুধু একটা কথাই তুই মনে রাখবি যে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে এই অ্যাসোসিয়েশনটা হয় যাকে বলে মাইসেলাইজেশন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে হয়। সে কনসেন্ট্রেশন বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন, আমি তো আর কনসেন্ট্রেশনের ভ্যালু বলতে পারবো না, তবে বিভিন্ন রকমের ক্ষেত্রে বিভিন্ন। তো সিএমসি পয়েন্ট, সেই পয়েন্টে তবেই মাইসেলাইজেশন ফর্মেশন হবে। মাইসেলাইজেশন ফর্মেশন হলে তার প্রপার্টিটা পুরো চেঞ্জ হয়। মাইসেলাইজেশন মানে সব জুড়ে যাবে, কিভাবে জুড়ে যাবে আমি সেটা তোকে দেখাচ্ছি, কিন্তু আপাতত এটা জান যে সিএমসিতেই কিন্তু মাইসেলাইজেশনটা হয় বা সিএমসিতে কিন্তু অ্যাসোসিয়েশনটা হয়। সিএমসি আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচারেতেই এই যে আমরা বলছি যে মাইসেলাইজেশনটা হবে। কোন টেম্পারেচার? লোয়ার টেম্পারেচারে হবে না, হায়ার টেম্পারেচারেও হবে না, হবে একটা পার্টিকুলার টেম্পারেচারে, যে টেম্পারেচারটাকে বলে কি ক্রাফট পয়েন্ট। একটা পার্টিকুলার টেম্পারেচারে এই মাইসেলাইজেশনটা হবে, একে বলে ক্রাফট পয়েন্ট। তো তুই দুটো কথা খেয়াল রাখবি, যে পার্টিকুলার কনসেন্ট্রেশনে অ্যাসোসিয়েশনটা হয় তাকে বলে সিএমসি, আর যে পার্টিকুলার টেম্পারেচারে হয় তাকে বলে ক্রাফট পয়েন্ট। তো এটা গ্রাফ তোর নাম মাথায় লাগলো চলবে, গ্রাফটা জাস্ট এটাকে ক্রাফট পয়েন্ট দেখানোর জন্য করা হয়েছে, ওরা আলাদা করে তো দেখানো যায় না। তো এর সাথে সাথে আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জয়েন্টের জন্য লাগবে, আমরা জয়েন্টের ক্লাসে পড়াবো, কিন্তু আপাতত আমরা ক্রাফট টেম্পারেচারটা কি, যে টেম্পারেচারে মাইসেলাইজেশনটা হয় আর সিএমসিটা কি সেটার কথা বললাম। কিন্তু এখন দেখ আমরা কিভাবে সাবান থেকে মাইসেলাইজেশনটা হচ্ছে কিভাবে সেটা আমি তোকে দেখাচ্ছি। সাবান এটা নর্মাল যে সোপ তার সিএমসি ভ্যালু কত, 10⁻⁻⁴ থেকে 10⁻⁻³ মোল পার লিটার। 1 লিটারে যদি এই মোল সোপ থাকে তাহলে তার অ্যাসোসিয়েশনটা হবে। সাবানের ক্ষেত্রে, অর্ডিনারি সোপের ক্ষেত্রে আমি তোকে বললাম। তো 10⁻⁴ থেকে 10⁻³ মোল পার লিটার এই কনসেন্ট্রেশনটা থাকতে হবে। যখন সাবানের মলিকিউলস গুলো জোড়ে তখন সেটা দেখতে এরকম টাইপের হয়, যে বাইরে থেকে মানে একটা পার্ট হচ্ছে দেখ লায়োফোবিক এন্ড আর একটা লায়োফিলিক এন্ড, দুটো এন্ড আছে। দেখ এটা হচ্ছে সোপ, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে সোপ। সোপ মানে হচ্ছে যে তুই ভাবছিস যে বোধহয় সোপ অনেক বড় ব্যাপার, না, সোপের এই লম্বা যে চেনটা সেটাকে বলে হাইড্রোকার্বন পার্ট। এটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট, আর এটা হচ্ছে কি না পোলার পার্ট। তো একটা হাইড্রোকার্বন পার্ট, একটা পোলার পার্ট। এবারে এই যে হাইড্রোকার্বন পার্ট, ধর একটা সোপের ফর্মুলা হচ্ছে C17H35COONA। এবার এই পার্টটাকে এরকম করে লেখা হয়েছে, আর C17 17টা কার্বন, তো এরকম করে বাকিয়ে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা
14টা, 15টা, 16টা, এই 17টা, এরকম ধরনের চলে আসছে। তো অত গুণে গুণে করা হয়নি। তো এর এই যে স্ট্রাকচারটা দেখতে পেলি, এই স্ট্রাকচারটার একটা হচ্ছে পোলার পার্ট, আর সি ডবল এন এরকম টাইপের স্ট্রাকচার। তো একটা হচ্ছে পোলার পার্ট, আর একটা হচ্ছে কি না নন পোলার পার্ট। যেটা কিনা নন পোলার পার্ট, এই যে রেড বক্স দিয়ে লেখা রয়েছে, এটা হচ্ছে লায়োফোবিক। এই পার্টটা হচ্ছে লায়োফোবিক, আর এই পার্টটা হচ্ছে লায়োফিলিক। এই দিকের পার্টটা হচ্ছে লায়োফোবিক। ভালো করে বোঝার চেষ্টা কর, লায়োফোবিক। এরা জলকে পছন্দ করে না। আর এটা হচ্ছে লায়োফিলিক, এরা জলকে পছন্দ করে। তো এখন আমরা এরকম করে লিখবো, এরকম করে মাথাতে একটা গোল করে দেওয়া থাকবে, এরকম করে মাথাতে একটা গোল। এই গোল পার্টটা হচ্ছে কি লায়োফিলিক, আর এই পার্টটা হচ্ছে কি লায়োফোবিক। এবারে তুই ছবিটা দেখবি তবে বুঝতে পারবি, এবারে তুই ছবিটা দেখবি তখন তুই বুঝতে পারবি। এই যে একটা লায়োফিলিক পার্ট আর একটা লায়োফোবিক পার্ট, এরা বিভিন্ন মলিকিউল গুলো এবারে জুড়তে থাকবে, গায়ে গায়ে জুড়তে থাকবে। তো গায়ে গায়ে যদি জুড়তে থাকে, তাহলে দেখ কিরকম ভাবে হচ্ছে। তুই দেখ প্রত্যেকটা সোডিয়াম স্টিয়ারেট, এই মলিকিউলটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এই সোডিয়াম স্টিয়ারেট C17H35 যেটা বলছিলাম, COONA, লায়োফোবিক এনটা একটা, আর লায়োফিলিক এনটা হচ্ছে এটা। একটা লায়োফিলিক, একটা লায়োফোবিক। তো যখন জুড়বে তখন লায়োফোবিক গুলো একই দিকে জুড়বে, আর লায়োফিলিক গুলো সব বাইরের দিকে থাকবে। কিরকম ভাবে? C17H35 COONA, এটা ভেঙে গিয়ে এরকম সোপটা তো ভেঙে গেল, ডিজলভ করে গেল, সোপটা ডিজলভ করে গেল। এবারে এরকম টাইপের হলো। এই জিনিসটা কিরকম না, পাখাটা বন্ধ হয়ে গেছে, ঘুরিয়ে দিয়ে আসি। আচ্ছা, আমি তোকে কি বলেছিলাম না, আমি তোকে বলেছিলাম যে সিএমসি চাইতে যদি লো কনসেন্ট্রেশন, কথাটা ভালো করে শোন, না বুঝতে পারলে আমাকে বলবি। আমি বলেছিলাম যে লো কনসেন্ট্রেশনে ওরা ট্রু সলিউশন, কিন্তু হাই কনসেন্ট্রেশনে মানে সিএমসি বা তার হাই কনসেন্ট্রেশনে তারা কোলাইড হবে। তো লো কনসেন্ট্রেশনে কি হচ্ছে না, লো কনসেন্ট্রেশনে জাস্ট ডিজলভ করে যাচ্ছে, এই যে C17 ডিজলভ করে যাচ্ছে। তখন এটা কি হয়ে গেল না, তখন এটা ট্রু সলিউশন হয়ে গেল। কিন্তু এবারে কনসেন্ট্রেশনটা আমি বাড়িয়ে দিয়েছি, হাই কনসেন্ট্রেশন করে দিয়েছি। হাই কনসেন্ট্রেশন করে দিতে কিরকম হয়েছে না, দেখ এই ছবিটা বোঝার চেষ্টা কর তুই। এই ছবিটা আমি তোকে দেখাচ্ছি। এখানে আরেকটু যাই থাকে, মেকানিজম অফ মাইসেলিক ফর্মেশন আমি তোকে দেখাচ্ছি। সোডিয়াম স্টিয়ারেট ধর মলিকিউল C7H35, একটা হচ্ছে তোর এটা নন পোলার পার্ট, এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে হাইড্রোফিলিক বা লায়োফিলিক পার্ট। এবারে এইটাকে সবসময় আমরা কি না, যখন লো কনসেন্ট্রেশন থাকে তখন সেটা সলিউশন হয়ে যায়, ভেঙে গিয়ে সলিউশন হয়ে যায়। তো আর কিছু হয় না, এই জাস্ট সোপটা ভেঙে থাকে, যেটা নর্মালি আমরা দেখতে পাই। কিন্তু যদি কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিরকম হয়ে যায় না, এরকম হয়ে যায়। এটা কি, এটা তুই দেখতে পাচ্ছিস যে এরকম করে দেওয়া রয়েছে, এরকম এরকম। মানে কি, মানে হচ্ছে এই পার্টগুলো হচ্ছে C17H35 আর এই পার্টগুলো হচ্ছে COONA। তো জলটা তো এদিকে রয়েছে, তাহলে এই পার্টটা C17H35 এটা হাইড্রোফোবিক, সেই জন্য এটা মাথার দিকে এরকম করে রয়েছে। দেখ সব মাথার দিকে এরকম করে রয়েছে, জলটা তো এদিকে রয়েছে, জলের মাথাতে সব মলিকিউল গুলো এরকম ভাবে রয়েছে, আর হাইড্রোকার্বন গুলো জল থেকে এরকম মাথাটা উপরের দিকে করে রয়েছে।
উপরের দিকে করে রয়েছে কেন? না, এগুলো হচ্ছে হাইড্রোফোবিক, এগুলো হচ্ছে লায়োফোবিক, আর এই পার্টগুলো হচ্ছে লায়োফিলিক। সেই জন্য যেই জলের মধ্যে সাবানটা তুই দিবি, সাবানের একটা পার্ট জলের দিকে থাকবে আর একটা পার্ট জল থেকে বাইরের দিকে থাকবে, উঠে উঠে থাকবে। এটা হচ্ছে সোপের ক্যারেক্টারিস্টিক্স। কারণ সাবান দিয়ে যখন জামা কাপড় কাচা হয়, যদি সাবান জলকে সবসময়, সাবানের পুরো পার্টটাই যদি জলকে পছন্দ করতো, তাহলে কি হতো না, সাবানটা কিন্তু জলের মধ্যে ডিজলভ করেই থাকতো, জামার সাথে জামার ডাস্ট পার্টিকেল গুলোকে বের করতে পারতো না। আমি তোকে ডাস্ট পার্টিকেল কিভাবে বের করে তাও আমি তোকে দেখাবো, কিন্তু আপাতত তুই এটা বোঝার চেষ্টা কর যে অ্যাসোসিয়েটেড কোলায়েড মানে এটাই যে সাবানের মলিকিউলস গুলোর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে জলকে পছন্দ করে, একটা জলকে পছন্দ করে না। তো জলকে পছন্দ করে এবং করে না দুটো পার্টি রয়েছে, C70, H35, COONA। এই পার্টটা পছন্দ করে, লাভিং, সলভেন্ট লাভিং। এই পার্টটা হেটিং, হেটিং। এই যে মাথা উঁচু করে রয়েছে সেটা হচ্ছে এই 70-35 এর পার্টটা, আর COONA গ্রিন গ্রিন কালারের যেটা, সেটা COONA। এই পার্টটা এরকম করে এখানে দেখানো হয়েছে, জাস্ট ছবির সুবিধার জন্য এরকম ভাবে দেখানো হয়েছে। এবারে শোন, এরা এরকম থাকতে থাকতে যখন একটা বিশেষ কনসেন্ট্রেশনে পৌঁছয়, দেখ এগুলো লায়োফিলিক, লায়োফিলিক এন্ড, আর মাথাগুলো লায়োফোবিক। দেখ কত পরিষ্কার ছবিতে তুই দেখতে পাচ্ছিস, উপরে লায়োফোবিক এন্ড। এবারে এরকম ভাবে জলের উপরে সাবানটা থাকে, জলের ভিতরে কিন্তু সাবানটা পুরো ঢুকে যায় না, উপরে সারফেসেই সাবানটা থাকে। যখন গুলে দেওয়া হয় তখন নিচে একটু চলে যায়, কিন্তু এটাকে এবারে কি হয় না, গোলাগুলি করলে, নাড়াচাড়া করলে কি হয় না, একদম নিচের দিকে এই জলের মধ্যে দিয়ে এরকম ভাবে ওরা নাড়াচাড়া করে চলে যায়। এবার তারপরে এই রকম ধরনের ওই লায়োফোবিক এন্ড গুলো একটা জায়গায় চলে আসে, এরকম ভাবে জুড়তে থাকে। দেখ যেভাবে জুড়ছে এরকম করে জুড়তে থাকে, আস্তে আস্তে ওই সিও পার্ট গুলো বাইরের দিকে এরকম করে এক একটা এরকম গোল গোল জিনিস তৈরি হতে থাকে। একেই বলে মাইসেলি, এই জিনিসটাকে বলে মাইসেলি। এই জিনিসটাকে বলে মাইসেলি। আমি তো এখানে দেখাচ্ছি না, আমি দেখাই। এই জিনিসটাকে বলে মাইসেলি। এটা তুই দেখলেই বুঝতে পারবি যে এরকম তো নর্মালি থাকে যখন সাবান জলের মধ্যে ডিজলভ করা হয়। একে যদি তুই জলের মধ্যে গোলার চেষ্টা করিস বেশি সাবান দিয়ে, তখন কি হবে না, এই সোপের মলিকিউলস গুলো কিন্তু সব ভিতরের দিকে এরকম করে চলে যাবে, এবং চলে যাওয়ার পরে ওরা ভিতরের দিকে ঘোরাফেরা করবে না, ওরা সব জুড়ে যাবে, অ্যাসোসিয়েশন হবে। অ্যাসোসিয়েটেড কোলায়েড একে বলছি। একটা পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার কনসেন্ট্রেশন সবসময় হবে না। তুই ভাববি যে বাড়িতে জলে গুলে দেখবো না, কনসেন্ট্রেশন ফিক্স করতে হবে। তারপরে দেখা যাবে যে সাবানের মলিকিউলস গুলো এরকম ধরনের জুড়ে 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 একেবারে আয়নিক মাইসেল, এরকম ফাঁকের মধ্যে সমস্ত ঢুকে যাবে। দেখ গর্তগুলোতে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এরকম ধরনের মাইসেলি ফর্মেশন করবে। এখানে একটা কম্পাউন্ডের ক্ষেত্রে দেখানো হয়েছে, সোডিয়াম লাউরাইল সালফেট, তার ক্ষেত্রে দেখানো হয়েছে এরকম ভিতরে এরকম গোল 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 হয়ে থাকবে, একে বলে মাইসেলি। এবং এটা এক ধরনের অ্যাসোসিয়েটেড কোলয়েড, এর সাইজটা কিন্তু কোলয়েডের সাইজের সাথে মেলে। তো সাবান, প্রচুর সংখ্যক সাবান মলিকিউল, সোপ মলিকিউল একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে জুড়ে 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 কিন্তু এরকম ধরনের কি হয়, মাইসেলি ফর্মেশন করে। এরকম প্রচুর প্রচুর জুড়ে জুড়ে মাইসেলি ফর্মেশন করে, খুব ইন্টারেস্টিং জিনিস। এবং মাইসেলি ফর্মেশন করে। এই মাইসেলি গুলো কি করে না, জামা কাপড়ের এই যে গ্রিস ফিস এরকম ধরনের পার্ট গুলোকে কি করে না, অ্যাট্রাক্ট করে, এবং হাইড্রোফোবিক পার্ট গুলো অয়েলকে অ্যাট্রাক্ট করে, এবং হাইড্রোফিলিক পার্ট গুলো বাইরে থাকে, অয়েলকে অ্যাট্রাক্ট করে কি হয় না, সেখান থেকে অয়েল মলিকিউলস গুলোকে ওখান থেকে টেনে বের করে। হাইড্রোফোবিক পার্ট গুলো এখানে টেনে, ওই যে মাইসেলি গুলো দেখলি, ওই মাইসেলি গুলো এক জায়গায় গিয়ে আটকায় এবং ওকে টেনে বের করে যায়। মাইসেলি গুলো টেনে বেরিয়ে ডাস্ট পার্টিকেলস গুলোকে টেনে নিয়ে চলে আসছে। তো দিস ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং যে কি করে এই 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 ব্যাপারটা ঘটে, এই অ্যাসোসিয়েশনটা কিভাবে ঘটে। আমি তোকে বললাম এইটা খুবই দরকারি জিনিস, এবং এটা এভাবে হয় অ্যাসোসিয়েশনটা, অ্যাসোসিয়েটেড কোলয়েড একে বলে। তো যাকে অ্যাসোসিয়েটেড কোলয়েড আমি তোকে বোঝালাম। তো মাল্টি মলিকুলার কোলয়েডের এক্সাম্পল তোকে দিয়েছি, স্টার্চ এগুলো জুড়ে জুড়ে মাল্টি মলিকুলার কোলয়েড করে। এছাড়াও আমি তোকে বলেছি যে ম্যাক্রোমলিকুলার কোলয়েড, পলিমার, রাবার, সেলুলোজ এইসব ম্যাক্রোমলিকুলার কোলয়েড করে।
এবং তারপরে লাস্টে বলেছি অ্যাসোসিয়েটেড কোলাইড ডিজলভ behaves as strong electrolyte but higher concentration যখন রাখবি colloidal state property formation aggregated particles called তাকে বলে কি associated colloid তাকে বলে associated colloid এবং সেখানে মাইসেলি ফর্মেশন হয়। এই যে মাইসেলি ছবি দেখিয়েছিলাম যে এগ্রিগেশন অফ পার্টিকেল দাস ফর্ম আর কল্ড মাইসেলি, এগুলো এরকম ভাবে মাইসেলি ফর্মেশন করে। তাদের ক্ষেত্রে হয় অ্যাসোসিয়েটেড কোলাইডস আর ফর্ম বাই সোপস অ্যান্ড ডিটারজেন্ট, সোপস আর ডিটারজেন্ট দিয়ে হয়। এবং মাইসেলি ফর্মেশন যখন তখন হবে, তুমি সাবান নিয়ে জলে ঘষলে হবে না, একটা পার্টিকুলার টেম্পারেচারে হবে, তাকে বলে ক্রাফট টেম্পারেচার, এবং পার্টিকুলার কনসেন্ট্রেশনে হবে, তাকে বলে সিএমসি বা ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন এভাবে হয়। তো এই যে কোলাইডাল পার্টিকেলস গুলো, সেই কোলাইডাল পার্টিকেল গুলো কি করে অ্যাসোসিয়েটেড কোলাইড করে তৈরি হয় সে কথা আমি তোকে বললাম এতক্ষণ ধরে, আশা করছি বুঝতে পেরেছি। মূল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে সাবান নিয়ে যদি তুমি জলে গোলো তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার কনসেন্ট্রেশনে ওই সোপ মলিকিউলস গুলো কিন্তু জুড়ে একটা মাইসেলি তৈরি করবে। এই মাইসেলি গুলোই হচ্ছে এক ধরনের কোলাইড। তার সাইজ কেমন হয়ে যায় যে সেগুলো হচ্ছে কোলাইড। এটাই হচ্ছে ক্লিনিং অ্যাকশন অফ সোপ। সোপ কি করে মানে ময়লা পরিষ্কার করে সেই অ্যাকশনটাই এখানে বলা হয়, দেখানো হয় এইভাবে। এবং তুই মনে রাখবি যে ক্রাফট টেম্পারেচার এবং সিএমসি ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন তাতেই কিন্তু এই ব্যাপারটা ঘটে, অন্য যে কোনো কনসেন্ট্রেশনে কিন্তু এই ব্যাপারটা ঘটবে না। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে আমি এতক্ষণ ধরে টাইপস অফ কোলাইড বোঝালাম, কত রকম টাইপের কোলাইড হয় না হয় বোঝালাম। এবারে আমরা চলে আসছি কি না প্রিপারেশন অফ কোলাইড, কিভাবে কোলাইডটা আমরা তৈরি করি। তো কোলাইড তৈরি করার জন্য দেখ যে প্রিপারেশন অফ কোলাইড, প্রথমে আমরা লায়োফিলিক কোলাইড কি করে তৈরি করব সেটা দেখি। কারণ লায়োফিলিক কোলাইড তৈরি করা খুবই সোজা, লায়োফিলিক কোলাইড তৈরি করা একেবারে ইজি ব্যাপার। কারণ লায়োফিলিক কোলাইড সে তো সলভেন্টকে পছন্দই করে, তো সলভেন্টকে যদি পছন্দ করে তাহলে জাস্ট আমি কি করব না লায়োফিলিক তৈরি করার সময় জাস্ট আমি ওকে জলের মধ্যে দেব এবং দিয়ে নাড়াচাড়া করব, ব্যাস কিছুক্ষণ বাদে ডিজলভ করে যাবে, হয়ে যাবে কোলাইড। তো লায়োফিলিক কোলাইড একেবারেই সোজা ব্যাপার, যে ওটা জাস্ট আমি ডিসপার্স ফেজটা ডিসপারশন মিডিয়ামের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু লায়োফিলিক সল্ট তৈরি হয়ে যাবে। লায়োফিলিক সল্ট তৈরি করার জন্য সেরকম বিশেষ কিছু তোমাকে খাটতে হবে না, কোনো চাপ নিতে হবে না। কিন্তু লায়োফোবিক কোলাইড তৈরি করতে গেলে কিন্তু সমস্যা রয়েছে। লায়োফোবিক কোলাইড তৈরি করতে গেলে কেন সমস্যা রয়েছে না, সে তো সলভেন্টকে পছন্দই করে না। তাহলে সলভেন্টকে যদি পছন্দ না করে তাহলে সেই কোলাইড তৈরি করা তো আমার পক্ষে অসুবিধাজনক, সলভেন্টকে লাইক করছে না। তো আমরা কিভাবে তৈরি করব তার টেকনিকের কথাই আমি তোকে বলবো। লায়োফোবিক কোলাইড তৈরি করার জন্য দু রকমের টেকনিক আছে, একটা হচ্ছে কনডেনসেশন আর এগ্রিগেশন মেথড, আর একটা হচ্ছে ডিসপারশন মেথড। এই দু রকমের মেথড আছে, একটাকে বলে কনডেনসেশন আর এগ্রিগেশন মেথড, আর একটাকে বলে ডিসপারশন মেথড। তো প্রথমে আমি ডিসপারশন মেথডটা তোকে বলবো যে ডিসপারশন মেথডে কিভাবে করা যেতে পারে। তো দেখ যে আমি ডিসপারশন মেথডটাকে বলছি, কিন্তু ডিসপারশন মেথডের আবার দুটো টাইপ রয়েছে। একটা হচ্ছে কি না ইলেকট্রিক্যাল ডিসপারশন বা ব্রেডিক্স আর্ক মেথড, আর একটা হচ্ছে পেপটাইজেশন মেথড। তো আমি যে কথা বলছিলাম যে ডিসপারশন মেথড তার আবার দু রকম টাইপ রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসপারশন বা ব্রেডিক্স আর্ক মেথড, আর একটা হচ্ছে পেপটাইজেশন।
তো কিভাবে করা হবে না করা হবে সব কথাই আমি তোকে বলবো, এমন কোনো অসুবিধার কিছু নেই। আমরা এখন পড়ছি লায়োফোবিক সল কি করে তৈরি করে। লায়োফিলিক তৈরি করাটা একেবারেই সোজা, জলের মধ্যে দিয়ে ডিজলভ করে দিলেই লায়োফিলিক তৈরি হয়ে যাবে, কিন্তু লায়োফোবিক তৈরি করাটা কিন্তু মোরালেস একটু প্রবলেমেটিক। লায়োফোবিক, তার জন্য ডিসপারশন মেথড আমরা ইউজ করব, এবং ডিসপারশন মেথডের মধ্যে দু রকম টাইপ আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসপারশন আর ব্রিডিক্স আর্ক মেথড, আর একটা হচ্ছে পেপটাইজেশন মেথড। তো চল আমরা ব্রিডিক্স আর্ক মেথড যেটা, সেই মেথডটা আগে দেখি। তো প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা তুই তোর চোখের সামনে দেখতে পাচ্ছিস ছবিতে, প্লাটিনাম সল, সিলভার সল, গোল্ড সল কথাটা বলা হয় কোলয়েডের ক্ষেত্রে, সলিউশন বলা হয় না। এখন থেকে মনে রাখ যে ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড যে সল কথাটা বললেই বুঝতে হবে যে কোলয়েডের কথা তুমি বলছো। সল মানেই হচ্ছে কোলয়েডের কথা আমরা বলছি। সলিউশন বললে ট্রু সলিউশনের কথা বলছি কেউ ভাববে, কিন্তু সল মানেই হচ্ছে কোলয়েডের কথাটা বলছি। তো এই প্লাটিনাম, সিলভার, গোল্ড, দেখ কত কত এটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্লাটিনাম এর সলিউশন কেউ বানাতে পারবে, সিলভারের সলিউশন, গোল্ডের সলিউশন এসব কেউ বানাতে পারবে? কিভাবে বানাবে তুই বল? জলের মধ্যে প্লাটিনাম দিয়ে, প্লাটিনাম তো একটা মেটাল, সিলভার তো একটা মেটাল, একটা গোল্ড তো একটা মেটাল, অত কি সোজা যে মেটাল দিয়ে জলে তুই নাড়বি আর ডিজলভ করে যাবে, মেটালের সলিউশন তৈরি হয়ে যাবে? ইজ ইট পসিবল? পসিবল যদি তুমি ব্রিডিক্স আর্ক মেথড ইউজ করতে পারো। এটা পসিবল হতে পারে যদি তুমি ব্রিডিক্স আর্ক মেথডটা এখানে ইউজ করতে পারো। তো আমরা ব্রিডিক্স আর্ক মেথড ইউজ করব, এবং ব্রিডিক্স আর্ক মেথড কিভাবে ইউজ করছি সেটা আমরা দেখাচ্ছি, যে ব্রিডিক্স আর্ক মেথডটা কিভাবে আমরা ইউজ করতে পারি, এবং একটা ইউনিক পদ্ধতি, একটা ইউনিক প্রসেস ফর দ্য প্রিপারেশন অফ প্লাটিনাম, সিলভার অ্যান্ড গোল্ড সল্ট। প্লাটিনাম, সিলভার এবং গোল্ড সল্ট তৈরি করার জন্য এই মেথডটা আমরা ইউজ করব। তো মেথডটা কি করা হচ্ছে দেখ ভালো করে। মেথডটা খুব সিম্পল এবং একটা মেথড। এই মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে না, প্রথমে ব্রিডিক গোল্ড নিয়ে কিন্তু এই মেথডটাকে করেছিলেন। তো কিভাবে করেছিলেন দেখ, তোর চোখের সামনে একটা ছবি আছে, সেই ছবি তুই দেখতে পাচ্ছিস। কি ছবিটায় আছে না, ছবিটায় তুই দেখতে পাচ্ছিস যে একটা বিকার রয়েছে, একটা বিকার রাখা রয়েছে। এখানে একটা বিকার আমরা রেখেছি, এবং এই বিকারের মধ্যে বিকারের মধ্যে আইস রাখা রয়েছে, জলও, তার ভিতরে আরেকটা বিকার রয়েছে, তার মধ্যে জল টল রয়েছে, এর মধ্যে ওয়াটার একটা সলভেন্ট রয়েছে। দুটো ধরে নে এটা একটা গোল্ডের রড, এটা একটা গোল্ডের রড, এরকম নেওয়া হয়েছে, এবং তার নেগেটিভ এবং পজিটিভ এর সাথে আটকে দেওয়া হয়েছে, দিয়ে এখানে সুইচটা অন করে দেওয়া হচ্ছে। তো নেগেটিভ পজিটিভ যদি পোলগুলোকে জুড়ে দেওয়া হয়, জলের মধ্যে রাখা হয়, কিছুক্ষণের মধ্যে কি হবে, ইলেকট্রিক স্পার্ক শুরু হয়ে যাবে। দেখ কি হবে, যে ইলেকট্রোড গুলো কাছাকাছি নিয়ে আসলেই, সুইচ অন করে দিলেই, নেগেটিভ পজিটিভ যদি তুমি কাছাকাছি নিয়ে আসো, তাহলে কি হবে, এই নেগেটিভ পজিটিভ কাছাকাছি নিয়ে আসা হয়েছে, স্পার্ক হতে শুরু করে দেবে। একেবারে ডেঞ্জারাস ব্যাপার, ইলেকট্রিক স্পার্ক, ইলেকট্রিক আর্ক শুরু হয়ে যাবে ওখানে। কারেন্ট গেলে নেগেটিভ পজিটিভ কাছাকাছি জলের মধ্যে নিয়ে আসলে তো একদম পুরো শর্ট সার্কিট হবে এবং ইলেকট্রিক স্পার্ক হবে। সেই স্পার্কে বেশ কিছু মেটালের ছোট ছোট পার্টিকেলস কিন্তু ওখান থেকে ছিটকে বেরিয়ে চলে আসবে। দেখ ভালো করে, ওখান থেকে কিন্তু মেটালের পার্টিকেলস ছিটকে বেরিয়ে চলে আসছে, আস্তে আস্তে একটা কালার ডেভেলপ করছে, এবং ভেপারস অফ মেটাল, হট ভেপারস অফ মেটাল, হট মেটাল ভেপার আস্তে আস্তে কিন্তু জলের মধ্যে চলে আসবে, এবং লিকুইড মেটাল কোলাইড সলিউশন তৈরি করবে। হোয়াট এ বিউটিফুল মেথড গিভেন বাই ব্রিডিক। ব্রিডিক এই মেথডটা ডেভেলপ করেছিলেন যে মেটালের যদি সলিউশন বানাতে চাও, তাহলে মেটাল রডকে নিয়ে তোমাকে কিন্তু এই কাজ করতে হবে। আরেকবার আমরা দেখে নেব যে প্রসেসটা খুবই একটা ভালো, গুড প্রসেস, গুড মেথড। তো আমরা সেটা দেখছি আরেকবার, যে মেটাল সল তৈরি করার জন্য আমরা কি করছি না, দুটো মেটাল প্লেট একটা জলের মধ্যে নেওয়া হয়েছে, সেখানে আইস টাইসও দেওয়া রয়েছে, এবং আইসের মধ্যে ওটা বসানো রয়েছে, এবং আমরা সেটা ইলেকট্রোডগুলোকে কাছাকাছি নিয়ে আসছি,
ক্লোজে নিয়ে আসছি। ক্লোজে নিয়ে আসলে কিন্তু সেখানে ভীষণ রকমের ইলেকট্রিক স্পার্ক হচ্ছে। ইলেকট্রিক স্পার্ক হওয়ার ফলে ভেপার কিন্তু মেটালগুলো দেখ পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং সেখানে লিকুইড মেটালের কোলাইড সলিউশন তৈরি হচ্ছে। তো এই পদ্ধতিতে সাধারণত যেগুলো সফট মেটাল, কপার, সিলভার, গোল্ড বা এরকম ধরনের প্লাটিনাম, এই সমস্ত মেটালগুলোকে কিন্তু সলিউশন বানানো যায়। এটা হচ্ছে একটা পদ্ধতি, এটাকে বলে ব্রিডিক্স আর্ক মেথড। তো আমি 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 তোকে বলেছিলাম যে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ব্রিডিক্স আর্ক মেথড এবং সেকেন্ড হচ্ছে আমি বলেছিলাম যে পেপটাইজেশন। তো ব্রিডিক্স আর্ক মেথডের কথা বলেছিলাম, অলরেডি যেটা দেখালাম। আর একটা বলছি পেপটাইজেশন প্রসেস। তো পেপটাইজেশন প্রসেসটা কিরকম? একটা প্রেসিপিটেট আছে, কথাটা বোঝার চেষ্টা কর। একটা প্রেসিপিটেট আছে, সেই প্রেসিপিটেটের মধ্যে আমি বাইরে থেকে কিছু অ্যাড করব, আর প্রেসিপিটেটটা কিন্তু ডিজলভ করে যাবে। প্রেসিপিটেটটা কিভাবে ডিজলভ করবে না সেটা আমি তোকে দেখাচ্ছি। প্রেসিপিটেটটা কি দিলে ডিজলভ করে যাবে না যাবে সেটা নিয়ে আমি তোকে বলছি। বাইরে থেকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা কর। বাইরে থেকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে। এটার মেকানিজমটা দুর্দান্ত, আমি তোকে একটু বাদে বোঝাচ্ছি বাইরে থেকে ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে কিভাবে না করে। এই যে বাইরে থেকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করে প্রেসিপিটেটকে কোলয়েডে কনভার্ট করার যে প্রসেস, সেই প্রসেসটাকেই বলে পেপটাইজেশন। যে আমরা একটা ইলেকট্রোলাইট এরকম ভাবে দিয়ে দেবো, সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, যাই হোক একটা ইলেকট্রোলাইট দিলে কি হবে বোঝার চেষ্টা কর। ইলেকট্রোলাইট দিলে কি হবে দেখ। আমি 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 তোকে একটা জিনিস বলছি, দেখ জিনিসটা বোঝার চেষ্টা কর। ধর প্রেসিপিটেট মানে কি? প্রেসিপিটেট মানে কি? এইরকম একটা পার্টিকেল, এরকম একটা পার্টিকেল, এরকম একটা পার্টিকেল, এরকম একটা পার্টিকেল, এটা জুড়ে গিয়ে সব হেভিয়ার হয়ে যাবে, তখন কিন্তু নিচে পড়ে যাবে। দ্যাট ইজ কল্ড প্রেসিপিটেট। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। একটা কখনো পার্টিকেল প্রেসিপিটেট পড়তে পারে না। একটা পার্টিকেল অত ভারী নয় যে প্রেসিপিটেট পড়বে। কিন্তু কি হয়, কিন্তু যখন যখন তুই বাইরে থেকে ইলেকট্রোলাইট অ্যাড করবি, তখন ওই প্রেসিপিটেট গুলোর পার্টিকেলস গুলোর গায়েতে ওই ইলেকট্রোলাইট গুলো গিয়ে জমা হবে, অ্যাডজর্পশন হবে। জমা হয়ে ওরা আর কাছাকাছি চলে আসতে পারবে না। ধর এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এরা সব কাছাকাছি চলে এলো। কাছাকাছি চলে এসে এখানে একটা বড় পার্টিকেল তৈরি হয়ে গেল এবং প্রেসিপিটেট পড়ে। এই জিনিসটা কিন্তু হবে না। কেন হবে না? না, এদের গায়েতে দেখ, এটা একটা পার্টিকেল, তো এটা একটা কোলার পার্টিকেল, তার গায়েতে পজিটিভ 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 এরকম হবে। আর একটা পার্টিকেলের গায়েতে পজিটিভ 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 ইলেকট্রোলাইট অ্যাড করেছিস এরকম হবে। তো প্রত্যেকটা পার্টিকেল আলাদা করে চার্জে কনভার্ট হয়ে যাবে, সবগুলো চার্জে কনভার্ট হবে। দেখ এরা আর কাছাকাছি আসতে পারবে না। দেখ যেই কাছাকাছি আসবে দেখ রিপালশন হবে, আর প্রেসিপিটেট পড়বে না। দেখ রিপালশন হচ্ছে, দেখ রিপালশন হয়ে কিন্তু ওরা ছড়িয়ে পড়বে। কোলাইডাল পার্টিকেলস গুলো কিন্তু আলাদা করে ছড়িয়ে পড়বে, ওরা আর কিন্তু গায়ে গায়ে এসে জুড়ে যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। এবং সেখানে তুই দেখতে পাচ্ছিস যে কথাটা লেখা রয়েছে যে freshly prepared precipitates are preferred because the precipitate not particles not firmly attached to each other and therefore undergo dissipation easily. তুমি পুরানো প্রেসিপিটেট নিলে হবে না, নতুন প্রেসিপিটেট সবই জাস্ট পড়েছে, এবং সেরকম ধরনের প্রেসিপিটেট নিয়ে এটা তুমি করতে পারো। আমি তোকে বিষয়টা আর একটু ডিটেলে বলছি, তুই একটু আমার কথাটা শোন। আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা একেবারেই জমে যাবে। ধর আমি 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 তোকে বলছি যে ধর 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 আমি এরকম করলাম, সিলভার নাইট্রেটের মধ্যে আমি NaCl দিলাম। তো AgCl এর প্রেসিপিটেট পড়লো, প্লাস NaNO3 তৈরি হলো। তো কিরকম ব্যাপারটা না, আমার কাছে যদি বিকারটা থাকে তাহলে এখানে এগুলো কিসের প্রেসিপিটেট পড়েছে না AgCl এর প্রেসিপিটেট পড়েছে।
AgCl এর প্রেসিপিটেট কিভাবে পড়েছে আমি তোকে দেখাচ্ছি। এরকম একটা AgCl, এরকম একটা AgCl, এরকম একটা AgCl, এরকম একটা AgCl, এগুলোতে ধর একটা অন্য কালার, অন্য একটা কালার দিয়ে ধর আমি এখানে একটা দেখতেও পাচ্ছি না, এই যে AgCl, 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 অনেকগুলো ধর AgCl নিয়েছি। এবারে এই AgClটা, এই AgClটা, AgClটা, AgClটা কাছাকাছি এসে এরা একটা বড় AgCl এ কনভার্ট হলো, হয়ে গিয়ে এটা প্রেসিপিটেট করলো। এবার প্রেসিপিটেটটা পড়ে, এবারে তুই কথাটা বোঝার চেষ্টা কর যে কথার কথা যে তুই এখানে আবার তুই সোডিয়াম ক্লোরাইড অ্যাড করে দিবি, একটা ইলেকট্রোলাইট অ্যাড করে দিবি, তখন কি হবে না, এই একটা AgCl, এই একটা AgCl, এই একটা AgCl, এগুলো ধর এক একটা AgCl, এর বাইরের গায়েতে Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, এই যে সোডিয়াম ক্লোরাইড থেকে যে Cl মাইনাসটা এর গায়েতে গিয়ে জমা হবে, এর বাইরেও Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, এরকম বাইরের গায়ে, এটারও বাইরের গায়েতে তাই Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, এরও বাইরে Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস। এই যে AgCl গুলো এখন আর কাছাকাছি আসতে পারবে না। কেন পারবে না? না, একটা AgCl এর গায়েতে সব নেগেটিভ চার্জ হয়ে গেছে, আর একটা AgCl এর গায়েতে নেগেটিভ, এরা যখনই কাছাকাছি আসতে যাবে তখনই রিপালশন হবে, সেই জন্য এরা সব সলিউশনেতেই থাকবে কিন্তু কোনো প্রেসিপিটেট করবে না। তাহলে প্রসেস টু কনভার্ট, তাহলে আমরা লিখতে পারি প্রসেস টু কনভার্ট precipitate into salt is known as peptidation. পেপটাইজেশন, প্রেসিপিটেট কে সলে তুমি কনভার্ট করছো যে প্রসেসে, তাকে বলে পেপটাইজেশন। তো পেপটাইজেশন একটা খুব ইজি প্রসেস, যে বাইরে একটা প্রেসিপিটেট তৈরি করবে, ফ্রেশলি প্রেসিপিটেট তৈরি করবে, তৈরি করার পরে বাইরে থেকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করবে, এবং ইলেকট্রোলাইট অ্যাড করার পরে ওই প্রেসিপিটেটগুলো একে অপরের সাথে একটা রিপালসিভ এফেক্ট হবে, এবং তার জন্য সলিউশনে কিন্তু চলে আসবে। পেপটাইজেশন প্রসেসে কিন্তু তুমি কোলায়েড তৈরি করতে পারো, লাইসোবিক কোলায়েড তৈরি করতে পারো। এটা গেল কি করে পেপটাইজেশন প্রসেসে তুমি লাইসোবিক কোলায়েড তৈরি করবে। পেপটাইজেশন প্রসেসে কিভাবে লাইসোবিক কোলায়েড তৈরি করবে। এবার দেখ যে আমরা পেপটাইজেশন প্রসেসের কিভাবে আমরা পেপটাইজেশন প্রসেস রেডিক্স আর্ক মেথডটা আমি বলেইছি। আচ্ছা, পেপটাইজেশন এখানে একটা एग्जांपल দিচ্ছি। পেপটাইজেশনের প্রসেস অফ কনভার্টিং freshly precipitated substance into colloidal shaking with suitable electrolyte, ferric hydroxide precipitate তার সাথে ফেরিক ক্লোরাইড আমি দিয়ে দেবো, বা সিলভার আয়োডাইড প্রেসিপিটেট তার সাথে আমি পটাশিয়াম আয়োডাইড, সিলভার নাইট্রেট এগুলো দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে না, ওদের গায়েতে কিন্তু প্রেসিপিটেট গুলো এর গায়েতে জমে যাবে, ফেরিক আয়ন +3 জমবে, বা এটা সিলভার আয়োডাইড তার গায়েতে I- জমবে, সঙ্গে সঙ্গে এখান থেকে সল তৈরি হয়ে যাবে। এটা বললাম। আরেকটা মেথড আছে যেটাকে বলে কনডেনসেশন মেথড, মানে ডিফারেন্ট রিঅ্যাকশন করে আমরা বানাতে পারি কনডেনসেশন মেথড। কনডেনসেশন মেথডে কি কি রিঅ্যাকশন করা যেতে পারে না, ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, অক্সিডেশন রিঅ্যাকশন, রিডাক্স রিঅ্যাকশন এবং হাইড্রোলিসিস। এই চার রকমের রিঅ্যাকশন করে আমি বানাতে পারি আমাদের বিভিন্ন রকমের সল। তো দেখ আমরা ধর ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডাবল আর্সেনাস অক্সাইডের সাথে এসে শুধু রিঅ্যাকশনগুলো একটু পড়ে রাখবি।
কোলায়েডাল সল তৈরি হয়ে গেছে। গোল্ড অরোক্লোরাইড AuCl3 SnCl2 দিয়ে গোল্ড সল বানানো যেতে পারে। ব্রোমিনের সাথে H2S রিঅ্যাকশন করে কোলায়েডাল সল বানানো যেতে পারে। ফেরিক ক্লোরাইডের সাথে ওয়াটার রিঅ্যাকশন করে ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে 4 রকমের প্রসেসে একটা করে রিঅ্যাকশন তুই করে রাখবি, এরকম কিছু আহামরি কিছু বিষয় না। তো 4টে রিঅ্যাকশন তার এরকম ধরনের করে রাখবি। এই হয়ে গেল আমাদের কি না, আমাদের তো যত রকমের প্রিপারেটরি মেথড আছে সেটা যে কি করে তুমি প্রিপারেশন করো। প্রিপারেশন করা হলো, কিন্তু কোলায়েড অনেক সময় এই কোলায়েড গুলো কি না, কোলায়েড গুলোকে পিউরিফিকেশন করার দরকার পড়ে। পিউরিফিকেশন মানে হচ্ছে যে সেই কোলায়েড গুলোর মধ্যে যদি অন্য কিছু মিশে থাকে তাহলে সেপারেশন করার দরকার পড়ে। যেরকম কোলায়েডাল সল পিউরিফিকেশন করলে পিওর কোলায়েড সলিউশন, তার সাথে এক্সেস ইলেক্ট্রোলাইট যেটা দিয়ে করা হয়েছিল কোলায়েড। আমি তো বলেছিলাম যে প্রেসিপিটেটের মধ্যে তুমি বাইরে থেকে ইলেক্ট্রোলাইট অ্যাড করছো, তো ইলেক্ট্রোলাইট অ্যাড করার পরে কিন্তু সেখান থেকে আলাদা হয়ে যেতে পারে একটা কোলায়েড আর একটা হচ্ছে ইলেক্ট্রোলাইট। তো এই কোলায়েড এবং ইলেক্ট্রোলাইট এগুলোকে সেপারেট করা যে প্রসেসে করা হয় সেই প্রসেস কে বলে পিউরিফিকেশন মেথড। এবং এই পিউরিফিকেশন মেথড 3 রকমের হয়। একটাকে বলে ডায়ালিসিস, একটাকে বলে ইলেকট্রোডায়ালিসিস, আর একটাকে বলে আল্ট্রা ফিল্ট্রেশন। এই 3টে মেথড আছে যে মেথড দিয়ে আমরা কোলায়েডের সাথে যদি কোনো ইলেক্ট্রোলাইট মিশে থাকে, ধর কথার কথা যে আমাদের যে ব্লাড এই ব্লাড হচ্ছে একটা কোলায়েড, অবশ্যই একটা কোলায়েড। তো এই কোলায়েড ব্লাডকে পিউরিফিকেশন করার দরকার পড়ে, কারণ বিভিন্ন মেটাবলিক প্রসেসে শরীরের মধ্যে ব্লাডের সাথে বেশ কিছু ফরেন মেটেরিয়াল ব্লাডের সাথে মেশে। তো আমাদের কিডনিতে হচ্ছে নর্মাল ফিল্ট্রেশন প্রসেস আছে। কিডনি কি করে না, আমাদের ওই ব্লাডটাকে পিউরিফাই করে, এবং পিউরিফাই করে এক্সেস যে ইলেক্ট্রোলাইট বা আদার যে মেটেরিয়াল গুলো যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক সেগুলো আমাদের ইউরিনের সাথে বেরিয়ে যায়। আর বাকি পিওর ব্লাড যেটা কোলায়েড, সেই ব্লাডটা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেড হয়। তো আমাদের শরীরে ইনবর্ন আমাদের এই ফিল্ট্রেশন প্রসেস রয়েছে। কিন্তু যদি কোনো মানুষের যদি কিডনি খারাপ হয়, কিডনি যদি ফিল্টার না করতে পারে, তাহলে ব্লাডের মধ্যে কিন্তু কিছু ইমপিউরিটি ব্লাডের মধ্যে মেশে যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক। তো তখন ডায়ালিসিস মেশিন পাওয়া যায়, সেই মেশিনে ডায়ালিসিস করে অনেক বয়স্ক মানুষ যাদের ক্ষেত্রে কিনা কোলায়েডাল, যাদের ক্ষেত্রে কিডনিটা নষ্ট হয়ে গেছে বা কিডনি কিছু প্রবলেম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস বা মডার্নাইজড মেথডে ইলেক্ট্রোডায়ালিসিস করা হয়। তো এখন আমরা দেখব যে এই ডায়ালিসিস প্রসেসটা কি। এই ডায়ালিসিস প্রসেসটা হচ্ছে যে এমন ভাবে করা হয় যে এটা অনেকটা ছাঁকনি টাইপের। যে ধরা যাক একটা কোলায়েডাল সলিউশন তুমি নিচ্ছ এবং তার থেকে কোলায়েড মেমব্রেন ফিল্ট্রেশন করা হয়, এবং তার থেকে মেমব্রেনের থ্রু দিয়ে যে ফরেন মেটেরিয়াল যেটা ট্রু সলিউশনের পার্ট সেগুলো কিন্তু বেরিয়ে আসে, এবং ছাঁকনির মধ্যে কিন্তু কোলায়েডাল পার্টিকেলটা আটকে যায়। কারণ এই মেমব্রেনগুলো কিন্তু ইলেকট্রোলাইট তার মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু কোলায়েডাল পার্টিকেলসগুলো ওর মধ্যে যেতে পারে না। এই মেকানিজমটাকে ইউজ করে আমরা পার্চমেন্ট ব্যাগ বা পার্চমেন্ট পেপার দিয়ে তৈরি ব্যাগ, যার মধ্যে শুধুমাত্র ট্রু সলিউশনের পার্টিকেলসগুলো ওখান থেকে বেরিয়ে আসে, ইম্পিউরিটিগুলো বেরিয়ে আসে, এবং এর ভিতরে এটা কিডনির ফিল্ট্রেশনের প্রসেসটাও ঠিক এরকম, ভিতরে ব্লাডটা থেকে যায় এবং সেটা বিভিন্ন রকমের ভেন্সের থ্রু দিয়ে বিভিন্ন জায়গায় হয়। এটা হচ্ছে ডায়ালাইজার। এই ডায়ালাইজার মেশিনের থ্রু দিয়ে করা হয়। তো ইলেকট্রোডায়ালিসিস এটারই উন্নত মানের ফর্ম ইলেকট্রোডায়ালিসিস। সেটা কিন্তু ইলেকট্রিক্যাল ফিল্ড ইউজ করা হয় যাতে করে এই পার্টিকেলসগুলো যেগুলো কিনা ইলেকট্রোলাইট পার্টিকেলসগুলো তারা কিনা সহজে ওখান থেকে বেরিয়ে আসতে পারে। তো একটা ক্যাথোড এবং অ্যানোড দুপাশে রেখে দিয়ে আর ওয়াটার
বেশি করে একটা প্রেসার দেওয়া হয় এবং ওয়াটারের প্রেসারে কিন্তু ওখানে ফিল্ট্রেশনটা তাড়াতাড়ি হয়। কোলাইডের মধ্যে যে সমস্ত ইলেকট্রোলাইটগুলো রয়েছে সেই ইলেকট্রোলাইটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ওখান থেকে সেপারেটেড হয়ে যায় এবং ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানায়ন অ্যানোডের দিকে, ক্যাথোড অ্যানোডের পোর্শনটা এরকমভাবে আলাদা হয়। এটা মডার্ন টেকনিক এবং এই টেকনিকে কিন্তু ডায়ালাইজার মেশিনে এই রকম ধরনের রিমুভ করা হয়। ব্লাড, আর্টিফিশিয়াল কিডনি মেশিন, এগুলো এই বডির ব্লাড যেটা সেটাকে বাইরে বের করে ডায়ালাইজার মেশিন থ্রু দিয়ে ক্লিন করে আবার শরীরের মধ্যে পাঠানো হয়। এটা একটা প্রসেস ইলেকট্রোডায়ালিসিস করে করা হয়। আর একটা মেথড আছে যেটাকে বলে আলট্রা ফিল্ট্রেশন। তো আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে এক ধরনের ফিল্টার পেপার, যেটা পেপারটা ইউজ করা হয় যার পোর্স গুলো কোলাইডাল পার্টিকেল গুলো চাইতে বড়। তো তার মধ্যে দিয়ে কোলাইডাল পার্টিকেলস গুলো চলে আসে, বেরিয়ে চলে আসে এবং ফিল্টার পেপারের মধ্যে কিছুই আটকায় না। কিন্তু এটাকে আমরা কি করি না, এখানে আরেকটা এরকম মেমব্রেন ফিল্ট্রেশনের মধ্যে দিয়ে পাঠানো হয় আলট্রা ফিল্টার। সেখানে ছোট ছোট পার্টিকেলস গুলো ওর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু বড় বড় পার্টিকেলস গুলো মানে কোলাইডাল পার্টিকেলস গুলো তারা কিন্তু ওখান দিয়ে যেতে পারে না। মেমব্রেন ফিল্ট্রেশন করলে কিন্তু আলট্রা ফিল্ট্রেশন এটাকে বলে, এবং কোলাইডাল পার্টিকেলস গুলো একধারে এবং ইলেকট্রোলাইট গুলো আরেক দিকে চলে আসে। কোলাইডাল পার্টিকেলস গুলো ওর মধ্যে দিয়ে বেরোতে পারে না। তো এটা একটা সিম্পল টেকনিক, কিন্তু খরচ কম এবং জিলাটিন পেপার বা এরকম ধরনের ফিল্টার পেপার ইউজ করা হয় যেগুলোকে জিলাটিন দিয়ে শোক করিয়ে নেওয়া হয় পেপারগুলো, তারপরে ফর্মালডিহাইডের মধ্যে শোক করানো হয়। করাবার পরে কিন্তু এই পোর্সগুলো বেশিরভাগ বন্ধ হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে কোলাইডাল পার্টিকেলসগুলো যেতে পারে না। এগুলো কোলাইডিয়ন 4% সলিউশন, এটা মনে রাখবি, 4% সলিউশন অফ নাইট্রোসেলুলোজ দিয়ে এটা করা। তো মোটামুটি ভাবে আমি কোলাইডের যে পোর্শন, যেটা হাফ পোর্শন যেটা, সেটা পিউরিফিকেশন কিভাবে করতে হবে সেটার কথা বলেছি। যে প্রসেস অফ রিডিউসিং ইম্পিউরিটিজ টু দ্য মিনিমাম লেভেল সেভাবে ডায়ালিসিস করে করা যেতে পারে, যে ছবি আমি তোকে দেখালাম। আর ইলেকট্রো ডায়ালিসিস হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে, ভেরি ফাস্ট মেথড, এটা খুব তাড়াতাড়ি হয়, এটার জন্যই করা হয় আর কি ফাস্ট মেথড ইলেকট্রো ডায়ালিসিস। আর আরেকটা বলেছি আলট্রা ফিল্ট্রেশন, ইলেকট্রো ডায়ালিসিস করা হয়। আর একটা কথা বলেছি আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্টার পেপার, it is obtained by treating ordinary filter paper with colloidal or gelatin to narrow down the pores suitable মানে পোর্স গুলোকে ছোট করে দেওয়ার জন্য এভাবে করা হয়। এরপরে যেটা রয়েছে আর একটা পোর্শন, যেটা কোলাইডের হাফ হলো, আর একটা পোর্শন যেটাকে বলা হচ্ছে যে কোলাইড এর প্রপার্টি। তার নানান রকমের প্রপার্টি রয়েছে কোলাইডাল পার্টিকেলস গুলো, সেই পার্টিকেলস গুলো করবো। এদের তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সেই জন্য ওরা বেরিয়ে গেছে। যাকে তুই আছিস, শুধু দেবরূপা একাই আছিস, ওরা বেরিয়ে গেছে, ভিডিওটা পাঠিয়ে দিতে হবে। তো আমরা এই পর্যন্তই আজকে শেষ করলাম। পরের দিনকার এরপর থেকে বাকি কোলাইডের পোর্শনটা আমরা শেষ করব, কভার করব। এখন পরের দিনকার 5টা থেকে ক্লাসটা হবে, দেখা যাক কি হয় না হয়। 5টা থেকে ক্লাস হোক, যতদিন না কোলাইড ঠিকঠাক, কোলাইড বলছি, যতদিন না করোনা ঠিকঠাক হচ্ছে ততদিন একটু অনলাইনে আবারই করতে হবে, কিছু করার নেই। তো পরে দেখা যাবে। ওকে, থ্যাংক ইউ দেবরূপা, আজকে বই। ওকে।